চলুন যেটা ব্যাপারটা হচ্ছে মেন হচ্ছে আমাদের ১ম যেটা দরকার মানে আমার মনে হয় যেটা অলরেডি আমরা যারা এখানে আছি তাদের মধ্যে অবশ্যই আছে। মাইন্ডসেট দরকার। মানে একটা বিজনেস করার মাইন্ডসেট দরকার। মেইন কথাটা হচ্ছে এটা। কারণ আমরা সবাই যারা আছি তারা কেউ হাউসওয়াইফ, কেউ হয়তো চাকুরিজীবী, কেউ হয়তো ছোটখাটো ব্যবসায়ীও আছি। কিন্তু আল্টিমেট বড় কিছু করার চিন্তাভাবনা। কারণ যখনই একটা আপনি অনলাইন বিজনেসে যাচ্ছেন, অনলাইনে মানে সেখানে পরিধিটা অনেক বড়। যেখানে ট্র্যাডিশনাল বিজনেসে আমরা যেকোনো জায়গায় একটা পাড়াতেও কেউ একটা বিজনেস খোলে বা একটা ছোট শহরে খোলে, একটা বড় শহরে খোলে। তো সেখানে একটা লিমিটেড সংখ্যক কাস্টমার সেই বিজনেসের সঙ্গে এনগেজ হয় বা কাস্টমার তাদের কাছে আসে। কিন্তু যখনই আপনি বিজনেসটাকে অনলাইন নিয়ে যাচ্ছেন, তার মানে সারা পৃথিবীর মানুষ আপনার কাস্টমার হতে পারে। তো সেই জায়গাটায় আমাকে কিন্তু সেইভাবে চিন্তা করতে হবে যে, তাহলে যখন আপনার সারা পৃথিবীর কাস্টমার, মেইন কথা আমাদের কি? একটা জিনিস বলা হয় বিজনেস মানে কি? আপনার দোকান বা আপনি মালিক পক্ষ আর একটা কাস্টমার পক্ষ। এই দুটো জিনিস কিন্তু ভাইটাল পয়েন্ট। তাহলে একটা দোকানে বা একটা জায়গায় মানুষ কেন কেনাকাটা করতে আসবে বা পরিষেবাটা কেন নেবে? আরো তো অনেক দোকান আছে। একই ক্যাটেগরির অনেক দোকান আছে। এগুলো আমরা দেখে থাকি আমাদের সচরাচর আমাদের এলাকায় নিশ্চয়ই দেখি। যে একটা একই মানে ধরুন কাপড়ের দোকান। তো দেখবেন ৫ টা কাপড়ের দোকান আছে। কিন্তু ১ টা বা ২ টো কাপড় দোকানে সবসময় সারা বছর কিন্তু ভিড় থাকে। আবার অনেক শপিং মল আছে। যেখানে দেখবেন কিছু শপিং মলে হয় অফার-টফার তো সব শপিং মলেই দিচ্ছে। তবুও সারা বছর যখন অফার থাকে না, তখনও দেখবেন কিছু শপিং মলে সারা বছর ভিড়। তার মানে কি সেখানে কাস্টমাররা নিশ্চয়ই কিছু আলাদা বেনিফিট পেয়েছে বা তাদেরকে কিছু এমন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যেগুলো তারা ভুলতে পারছে না। তাদের কিছু হয়তো এমন কিছু ব্যবহার তাদের সঙ্গে করা হয়েছে যারা সেটা ভুলতে পারছেন না। হয়তো সবসময় ছাড় দিচ্ছে না তবুও তারা সেখানে যাচ্ছে। তাহলে মেইন যদি আমরাকে আগে একটা মাইন্ডসেট করতে হবে যে আমরা একটা বিজনেসম্যান। এবারে আমাদেরকে স্টাডি করতে হবে একটা বিজনেসম্যানের কি দোষ গুণ মানে গুণ থাকা দরকার। তাহলে একটা বিজনেসম্যান হতে গেলে তার কি গুণাবলী থাকা দরকার। যেই গুণাবলীগুলো কিন্তু কাস্টমার আ রিলেটেড যেই কাস্টমার গুলো কিন্তু অ্যা সেই গুণগুলোকে পছন্দ করবে বা আপনার দোকানে বা আপনার পরিষেবাটা নিতে চাইবে। সেই ধরনের কিছু টেকনিক বলুন বা কিছু আ রিয়াল জিনিস সেগুলো শিখতে হবে। যেমন তার মধ্যে একটা খুবই ভাইটাল যেটা হচ্ছে আপনার আচার-ব্যবহার। একটা দোকানে আপনি গেলেন বা একটা যেকোনো সেন্টারে গেলেন, সেখানে দেখবেন একটা মালিক মানে বড় দোকানে কি হয়? একটা মালিক পক্ষর সে কিন্তু দোকানে বসে থাকে শুধু পয়সা নেওয়ার জন্য। ক্যাশ কাউন্টারে বসে। আর তার যারা কর্মচারী আছে তারা কিন্তু সেই দোকানে কেনা-বেচা বা পরিষেবা দেওয়ার কাজটা করে। তো অনেক দোকানে আপনি গেলেই দেখবেন ঢুকলেই মালিকপক্ষ বলে, "বসুন।" আচ্ছা যদি ধরুন পাখা না চালানো থাকে বা যে দোকানে এসি চালানো না থাকে যদি বা যদি গরমের সময় হয় তো বলবে, "এসিটা চালিয়ে দাও বা পাখাটা চালিয়ে দাও। বাইরে থেকে বাবুরা এসছেন।" মানে কথাটা দেখুন, বাবুরা বাইরে থেকে এসছেন, একটু গরমে একটু বসুন। আচ্ছা তারপরে কি নেবেন না নেবেন সেগুলো সব পরে হচ্ছে। আপনি একটু আগে বসুন। আচ্ছা আবার অনেক দোকানে গেলেন, আচ্ছা বসার পরে তারা কি করে, "আচ্ছা একটু উনাদেরকে একটু জল দিন। একটু জল খান।" হয়তো তার তেষ্টা পায়নি বা সে নিজের থেকে বলেনি জল খাবার জন্যে। কিন্তু তবুও তাকে দেওয়া হচ্ছে। তো এই যে আপ্যায়ন মানে যেমন একটা লোকের বাড়িতে আপনি যদি যান বা কারো বাড়িতে কেউ যদি যায় যেমনভাবে মানুষকে আপ্যায়ন করা হয় তার বাড়িতে বসতে দেওয়া, মানে জল দেওয়া, খাবার দেওয়া বা বড়জোর জিজ্ঞাসা করা। হয়তো খাবার দেবে না তবুও জিজ্ঞাসা করলেও মানুষ মানে মনে তৃপ্তি পায় যে হ্যাঁ, আমাকে খাবার কথা বলেছিল আমি খাইনি বা খাবো না। অনেকে খেতে চায় না অন্য জায়গায়। তো এইটা ১ম হচ্ছে তার মানে কি 50% থেকে 70% আপনি কিন্তু সেই কাস্টমারটার মন জয় করে নিলেন। তারপরে সে যখন বসলো বা ২-৪ মিনিট বসলো তারপরে বলল, "না আর বসা যাবে না, আমার দেরি হয়ে যাবে। আচ্ছা এই জিনিসটা নেবো, সেই জিনিসটা নেবো।" এরপরে তাকে দেখানো হচ্ছে। এবারে দেখানোর মধ্যেও কিন্তু একটা জায়গা আছে। আপনি অনেক লোক দেখবেন কোন জিনিস দিচ্ছেন মানে ছুঁড়ে দেয়। মানে অনেক দোকানদার আছে ব্যাপারটা দিল আর দিয়ে দিল, ছুঁড়ে দিল। আর কেউ একটা হাতে দিল, সাজিয়ে রাখলো হয়তো বা একটা জায়গায় ৪ টা জিনিস এনে তাকে দেখানো হলো যে, "ম্যাডাম বা স্যার দেখুন এই এইটার এই প্রোডাক্টটার এই ৫ টা কোয়ালিটি আছে।"
বা এইটাতে এই গুণাগুণ আছে, সেটাতে সেই গুণাগুণ আছে। আপনি এবারে যেটা পছন্দ করবেন বা যেটা আপনার মনে হবে সেটা নিন। এরকম অনেক দোকান আছে। আবার অনেক দোকান আছে একটা জিনিসই তাকে বের করে দেওয়া হলো যে এটা এই দাম আছে। তো দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। কারণ যারা মাল কেনাবেচা করছে তারা যদি একটু এডুকেটেড হয় বা তাদেরকে যদি সেইভাবে ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে কাস্টমারদের সঙ্গে ডিল করবে বা তাদের যদি প্রোডাক্ট সম্বন্ধে জ্ঞান থাকে, কোন প্রোডাক্টটার কি উপকারিতা আছে, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটার আ আ কস্ট হিসেবে একটু দামটা কম পড়ে। এই ধরনের যদি জ্ঞানগুলো থাকে, সেই দোকানে দেখবেন কেনাবেচাটা কিন্তু অনেক ভালো হয়। আবার অনেক দোকানে আছে আ অনেক মালিক পক্ষও বলে। মানে তারা কোনো মানে কেয়ার করে না। কোনো কাস্টমারকে কেয়ার করে না। আসছে, দাঁড়িয়ে আছে, হয়তো একটা বাচ্চা নিয়ে হয়তো কেউ কাস্টমার এসছে। তো বাচ্চাটাকে তাকে অন্তত বসতে দেওয়ার একটা জায়গা দেওয়া উচিত। অন্যজন দাঁড়িয়ে আছে ঠিক আছে। কিন্তু তাকেও হয়তো বসতে দেয় না। বা হয়তো পয়সা নেওয়ার সময় কেউ বলল, "একটু ৳৫ কম নিন।" বলল, "না, না, না হবে না। এটার দাম এরকমই হ্যান-ত্যান।" আবার অনেক দোকানদার আছে আপনি যদি ৳৫ কম বললেন, বলল, "দিদি বা দাদা দেখুন ৳৫ তো এত কম হয় না। ঠিক আছে আপনি বলছেন যখন ৳২ কম দিন।" এই যে একটা ব্যাপার, তাহলে ওই কাস্টমারটার মনে কিন্তু একটা আলাদা ইমপ্রেশন চলে আসে। তো পরবর্তী ক্ষেত্রে ওই এলাকায় যখন সে কোনো জিনিস কিনতে যায়, তখন দেখবেন একটা কি বলে আমাদের কনশাস মাইন্ড, একটা সাবকনশাস মাইন্ড। তো সাবকনশাস মাইন্ডে আপনি অটোমেটিক ওই দোকানটার দিকেই যাবেন বা ওই দোকানটাই ঢুকে পড়বেন। এইভাবে হয়ে যায়। তো এইগুলো হচ্ছে ব্যাপার। তো এখানে যেহেতু আমরা অনলাইন বিজনেস করছি, তাহলে আমাদের ব্যাপারটা কিন্তু অন্যরকম হবে। তাহলে আমাদের কিন্তু ওই ধরনের ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না বা আমরা কোনো দোকানে ফিজিক্যালি যাচ্ছি না বা আমরা আ ফিজিক্যালি যদিও কার্যকলাপ করি সেটা পরের। কিন্তু আমাদেরকে সবসময় ডিজিটালিটাই ভাবতে হবে। কারণ যেহেতু আমরা ডিজিটালি অনলাইন করছি, আমরা সবসময় চাইবো বিগত দিনে যে ব্যবসাগুলো হয়েছে বা যে ব্যবসাগুলো করা হয়েছে, তার থেকে একটু আলাদাভাবে এই ব্যবসাটা করা। আলাদাভাবে বলতে কি? যেটা আগেও বলেছি অনেকে হয়তো শুনেছেন যে, আমরা চাইবো এই ব্যবসাটা আমরা ফিজিক্যালি লোকের অ্যা অ্যা বাড়ি, বাড়ি বা লোকের দুয়ার, দুয়ার গিয়ে আমরা কিন্তু এই বিজনেসটা প্রমোট করব না। বা রাস্তাঘাটে দাঁড়িয়ে, বাসে, গাছের তলায় দাঁড়িয়ে তাকে এটা প্ল্যান প্রোগ্রাম দেওয়া বা এই প্রজেক্টটা বলা, এটা কিন্তু আমরা করতে যাব না। এটা যতটা না করা যায় ততটাই ভালো। তাহলে কি হলো? আমার একটা জায়গা তৈরি হলো, আমার একটা আইডেন্টিটি তৈরি হবে, আমার একটা ভ্যালু তৈরি হবে। যদি আমি লোকের বাড়ি, বাড়ি যাই, রাস্তাঘাটে দাঁড়িয়ে দেখা হলেই সে হয়তো ভালো-মন্দ জিজ্ঞেস করবে, সবারই তাড়া আছে রাস্তায়। তবুও আমি জোর করে তাকে একটা ২ মিনিটের প্রজেক্টটা শোনাতে যাচ্ছি। তার মানে কি? সে ২ মিনিটের প্রজেক্টটা কিছু শুনলো না, কিছু জানলোই না, আধা গাবড়া শুনলো। তো আল্টিমেট সে পজিটিভ হবে না, সে নেগেটিভই হবে। 99% নেগেটিভ হবে। তারপরে আমরা কি ভাবলাম যে আমি এতজনকে তো এই বিজনেসটা প্রমোট করলাম বা বললাম, আমার রেজাল্ট হয়নি। তো রেজাল্টটা হবে কি করে? কারণ আপনি এত বড় একটা সাবজেক্ট, এত ভ্যালুয়েবল একটা সাবজেক্ট আপনি যদি ২ মিনিটে লোককে বলতে চান বা তাদেরকে বোঝাতে চান বা তার ব্যস্ততার মধ্যে সে মন দিয়ে শুনছেই না। আপনি এক কানে বলছেন, তার এখন অফিস যাবে, তার এখন বাস ধরবে বা তাড়া আছে, সে সেদিকে তার মনটা পড়ে আছে। আর আপনি যেহেতু বলে যাচ্ছেন সে তার এক কানে শুনছে, এক কানে বের করছে। তো এই সিচুয়েশন গুলো কিন্তু আমাদেরকে করা যাবে না। তো আমাদেরকে যদি প্ল্যান প্রোগ্রাম করতে হয় সবথেকে আমার মনে হয় সবথেকে বেস্ট এখনকার দিনে এবং আমরা যেহেতু অনলাইন বিজনেস এ আছি, তাহলে আমরা সবসময় মানে 100% প্রেফার করব আমার হচ্ছে ওয়েবিনার বলুন বা ভার্চুয়াল আমরা কনট্যাক্ট করব তার সঙ্গে। এবং যখন আমরা ভার্চুয়াল কনট্যাক্ট করছি বা ওয়েবিনারের মধ্যে কনট্যাক্ট করছি তাহলে কি হতো একটা সময় দিয়ে সে কিন্তু শুনছে। যেই সময়টা সে ওয়েবিনারে আসছে এবং সে দায়িত্ব নিয়ে আসছে। এমন নয় তাকে জোর করে আনা হচ্ছে। যখন তাকে জোর করে আনা হচ্ছে বা জোর করে বসিয়ে তাকে কোনো প্ল্যান প্রোগ্রাম শোনানো হচ্ছে বা প্রজেক্ট শোনানো হচ্ছে তখন কিন্তু সে কতটা মাইন্ডে নেবে জানি না। কিন্তু সে যখন নিজের তাগিদে আসবে, নিজে যখন শুনবে তখন কিন্তু সে কিছু মাথায় ঢোকাবে। তাহলে আমাদের মানে সবসময় 100% চেষ্টা করতে হবে প্রতিদিন মানে প্রতিদিন যদি একটা সময় যদি আমরা ০.৫ ঘন্টা করে, বেশি সময় দরকার নাই। ০.৫ ঘন্টা করে যদি আমরা এই সাবজেক্টটা নিয়ে লোকের সঙ্গে আলোচনা করতে পারি। সেখানে আপনাদের যাদের ফাউন্ডার আছে তারাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। অ্যাফিলিয়েট যারা অলরেডি হয়ে গেছে তারাও থাকতে পারে, কাস্টমার যারা আছে তারাও থাকতে পারে এবং নতুন ইনভাইটিও থাকবে। নতুন ইনভাইটিও থাকবে। কারণ আলাদা, আলাদা যদি করতে পারেন তো ভালো। আমার মনে হয় একসঙ্গে করলেও কোনো অসুবিধা নেই।
ঠিক আছে? কারণ আ এটা যেহেতু ওপেন, খুললাম টু খোলা, এখানে কোনো লুকানো ছাপানোর ব্যাপার নাই। যেমনভাবে যদি বলা হয় যে আমরা যদি ফাউন্ডার আছি, তাহলে আমরা আলাদা একটা গোপন মিটিং করব। সেখানে অনেক কিছু আলোচনা হবে যেগুলো আমরা কাস্টমারকে জানাবো না বা এফিলিয়েটকে জানাবো না। এটা কোনো আমার মনে হয় দরকার নেই। কারণ এই বিজনেসটা এরকম নয়। এখানে কোনো যা হবে সবাই যেহেতু তারা রিস্ক নিয়েছে, ঝুঁকি নিয়েছে, যেহেতু তারা সেই ভ্যালুটা বুঝেছে, তাই তারা ফাউন্ডারশিপ এর জায়গাটা এসছে। তাই তারা আলাদা কিছু বেনিফিট পাবেই পাবে। সেটা কাস্টমারও বুঝে যাবে। যখন মার্কেটে এভেইলেবল হবে, তখন সিস্টেম রান করবে, তখন তারাও বুঝে যাবে। তারাও মানে কিছু বলার জায়গা নেই যে ভাই তারা কাজ করেছে, তারা আগে এসছে, তারা পরিশ্রম করেছে, তারা পাবেই। যেমনভাবে উদাহরণ হিসেবে বলি, এখানে অনেক আ মানে ধরুন ৬ বছরে ধরে কেউ ফাউন্ডার আছে, কেউ ৪ বছর, কেউ ৫ বছর। এবারে এখানে কি হয়েছে, যে যেরকমভাবে কাজটা করেছে, যে যেমন কর্ম করেছে সে সেরকম ফল পাবে। আমরা জানি অনেকেই আছে প্রচুর বেশি, বেশি কাজ করে নিয়েছে অলরেডি। তো তাদের যখন ইনকামটা আসবে, কি আসবে? অবশ্যই আমাদের থেকে বেশি আসবে। তাহলে সেখানে আমার আফসোস করার কিছু নেই। তারা রাত-দিন প্রোগ্রাম করেছে, তারা রাত-দিন সেইগুলো নিয়ে চর্চা করেছে, আলোচনা করেছে, তাই তারা তাদের সেই জায়গাটা তৈরি করেছে, পেয়েছে। সেখানে আমার আফসোস করার কিছু নেই। এবারে আমাদের পালা হচ্ছে আমরা যদি এখন রাত-দিন কাজটা করি, আমরা যদি এইভাবে কন্টিনিউ লেভেলে প্রোগ্রামটা করি, আমরা যদি মানুষকে জানানোর চেষ্টা করি, তো আমাদেরও কিন্তু আগামী দিনে জায়গাটা তৈরি হবে। সেখানেও কিন্তু আমরা একটা ভালো ইনকাম বলুন, লাইফ ক্যারিয়ার যাই বলুন সেটা কিন্তু আমরা পাবো। তাহলে এইটা কিন্তু সবথেকে মাস্ট পয়েন্ট এবং এই যেটা যখনই আপনি অনলাইন প্রোগ্রামটা করছেন, তখনই অনেকগুলো ব্যাপার চলে আসে। হয়তো অনেকে বলবে আমার অনলাইন প্রোগ্রাম করতে ভয় লাগে। আমি কি করব? আমি তো নিজেই কিছু জানি না। আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। কেউ যদি অপর প্রান্ত থেকে একটা কোয়েশ্চেন করে আমি যদি সঠিক উত্তর না দিই, আমি যদি ভুল উত্তর দিয়ে দিই, তাহলে সেই লোকটা কি মনে করবে? এরকম অনেক কোয়েশ্চেন এর মধ্যে আসবে। সেই কোয়েশ্চেন গুলো কিন্তু আপনাকেই আ কি বলবো? সমাধানগুলো আপনাকে করতে হবে। কি করতে হবে? এই যে ভালো কথা বলবো, সাজিয়ে গুছিয়ে কিভাবে বলবো, তার জন্যে অনেক, অনেক ভিডিও আছে। যে ভিডিওগুলোতে বলা হয়েছে যে আপনি কিভাবে একটা ভালো বক্তা হতে পারেন। আপনি কিভাবে একটা সুন্দর ও ও মানে কথাবার্তা বলতে পারেন। সেগুলো নিয়ে অনেক ভিডিও আছে। সেগুলো আপনি ২ টো ৫ টা ১০ টা ভিডিও দেখলে আপনার একটা ধারণা মোটামুটি পেয়ে যাবেন যে আমি যখন কথা বলব তখন আমার কি, কি দিকে লক্ষ্য রাখা উচিত। কি, কি বলা উচিত নয় আর কি, কি বলা উচিত। মানুষকে কিভাবে সম্মান দেওয়া উচিত, মানুষকে কোন জায়গাগুলোকে মানে হার্ট করা উচিত নয়। এগুলো আমি যখন ভিডিও দেখে নেব তখন জানতে পারব। এবারে এখানে একটা বড় সুবিধা আমাদের কি আছে, যেহেতু আমরা ভার্চুয়াল হচ্ছি, আমরা যদি অডিওতে প্রোগ্রামটা করি, তাহলে কিন্তু কেউ কাকেও দেখছি না। সেখানে আমাদের লজ্জা, ভয় বা চোখে চোখ রেখে কথা বলার ব্যাপারটা এটা কিন্তু থাকছে না। সেটা একটা ব্যাপার। তাহলে আমরা ১ম এ এই প্ল্যাটফর্মটাকে ইউজ করব, তাহলে আমাদের সেই ভয়টা থাকবে না। ঠিক? যা ২য় নাম্বার কথা কি হচ্ছে, ভিডিওতেও কিন্তু আসতে হবে। কারণ এই জায়গাটা সবথেকে একটা ভাইটাল। একটা লোক যখন ফিজিক্যালি প্রেজেন্স থাকে সেখানে, তার যখন আমরা ফেসটা দেখতে পাই, তার মানে কি হয়? একটা জিনিস কি বলে? যে আমরা পড়াশোনা করি। দেখুন, কানে শুনে, শুনে মুখস্থ করা বা সেটাও আমার পড়া হয় একটা। অডিওতে পড়ে মানে কানে শুনেও সেটাও কিন্তু একটা পড়া হয়। আর যখন আমরা বই পড়ি, তখন কি হয়? আমরা মুখে বলি আমাদের অনেক সময় অনেক মা-বাবা বলে বাচ্চাকে, "একটু জোরে, জোরে পড়।" তার মানে কি? জোরে, জোরে যখন পড়া হচ্ছে তার কথাটা তার নিজের কানে ঢুকছে। তার মানে সে শুনছে। তার সঙ্গে, সঙ্গে বইয়ে যে ছবিগুলো আছে সেটা দেখছে। বইয়ে যে লেখাটা আছে সেটা দেখছে। তাহলে ভিজুয়াল আর অডিও, ভিজুয়াল আর অডিও দুটোই কিন্তু তার এফেক্ট করছে। তার মানে তার বেশি মনে রাখার চান্সটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানেও যখন আপনি লাইভ ভিডিওতে আসবেন, করবেন, তখন যেই লোকটা আপনাকে দেখছে বা যে প্রোগ্রামটা শুনছে, সে কিন্তু আপনাকে বেশি মনে রাখবে। তার আপনার ফেসটা তার কাছে ভেসে উঠবে যে এই ম্যাডামটা এইরকম দেখতে, উনি এই ব্যাপারটা নিয়ে একদিন আলোচনা করেছিলেন, আমি কোনো না কোনো ভিডিওতে দেখেছি। তো দেখবেন সেটা কিন্তু ইফেক্ট বেশি পড়বে। আর যখন অডিওতে শুনছেন তখন কিন্তু আপনার ফেস সে দেখতে পাচ্ছে না বা সে সেই ভিজুয়ালটা তার কিন্তু মাথায় ঢোকেনি। শুধু অডিওটাই আপনার শুনেছে। তাহলে সেটা ইফেক্টটা কম পড়বে। তাহলে সেটাও আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেমনভাবে বিভিন্ন লোক ভিডিওতে নিজের ফেস দিয়ে, নিজের ভয়েস দিয়ে করছে, এআই দিয়েও করা যায়, ভয়েস দিয়েও করা যায়, এআই ছবি দিয়েও করা যায়। কিন্তু সেটা ইফেক্টটা কম। ইফেক্টটা কম মানে বর্তমান যুগে যেমনভাবে ধরুন, একটা কথা বলি গানের ক্ষেত্রে রিমিক্স।
রিমিক্স গানটা কিন্তু অনেকে পছন্দ করে, আবার অনেকের কাছে একদম খুবই বিরক্তিকর লাগে। কারণ অরিজিনাল গান আর রিমিক্স গান দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। যারা অ্যাকচুয়ালি গান ভালোবাসে বা গান বোঝে, আমার মনে হয় না তারা রিমিক্সটাকে ভালোবাসতে পারবে। কারণ রিমিক্সটা একটা আলাদা মানে ক্ষণস্থায়ী। হ্যাঁ, খুব যারা একটু বয়স মানে উঠতি বয়স তাদের কাছে রিমিক্স ডিপ ডাব, ডিপ ডাব, ডিপ ডাব। আরে কিছু গান মানে আমি তো ভেবে অবাক হয়ে যাই। এ মানে শুধু বাজনাই শোনা যায়। তার গানের কথা কিছু শোনা যায় না। মানে সেটা কি গান বা কি ভালো লাগে মানুষের আমি জানি না। তো যাই হোক বিভিন্ন লোকের বিভিন্ন অ ভালো লাগা আছে। সেটা নিয়ে কোনো ব্যাপার না। সেটা কারো পার্সোনাল ব্যাপার সেখানে কিছু বলা যাবে না। কিন্তু আমার মনে হয় এবং দেখুন আজকের দিনে দাঁড়িয়ে যেগুলো এবিসিডি হিজি বাজারের গান আছে বা এই রিমিক্স ধরনের গান সেগুলোর আয়ু কিন্তু বেশিদিন নেই। কিন্তু আজকে একটা যদি অনেক পুরোনো গান হয়, যদি বাংলা গানের কথাই বলেন, তো অনেক পুরোনো গানগুলো কিন্তু এখনো বাজছে এবং তার একটা আলাদা মিনিং আছে, আলাদা একটা ভ্যালু আছে। যারা অরিজিনাল গান বোঝে, যারা অরিজিনাল গান শোনে, তারা কিন্তু সারা জীবন এগুলোকে শুনে যাবে। কিন্তু রিমিক্স গুলো কিন্তু দেখবেন কোথাও উধাও হয়ে যাবে। তো সেইরকম তাহলে এআই হ্যাঁ, বাজার আনছে, সব করছে। ঠিক আছে, সেখানে অনেক কিছু অ্যাডভান্স লেভেলের কিছু পাওয়াও যাচ্ছে। কিন্তু রিয়েল বাস্তব যেটা, সেটার মধ্যে আলাদা একটা ফিলিং থাকে। ঠিক না? যেমন একটা বলা হয়, যদি বলা হয় আমার আমার প্রকৃতির কথা যদি বলি, একটা রিয়েল প্রকৃতি আপনি নিজে একদম রিয়েল মাটির মাঠে ঘাসের উপর বসে আছেন বা সেখানে একটা নদী বা ঝরনা যাচ্ছে বা পাখি ডাকছে, সেটা একটা। আর আপনি কৃত্রিমভাবে একটা তৈরি করেছেন বাড়ির মধ্যে, সেখানেও ওইভাবে আছে। ঝরনা যাচ্ছে, গাছ আছে, পালা আছে, আছে, পাখি ডাকছে। কিন্তু দুটোর মধ্যে তফাৎ। মানে ১ম ২-৪ দিন ভালো লাগলেও কন্টিনিউয়াস লেভেলে কিন্তু সেটা ভালো লাগবে না। কিন্তু প্রকৃতির ক্ষেত্রে কি? প্রকৃতি নিজেই যেহেতু পরিবর্তনশীল, আপনি যেই জায়গাটা গেছেন বা যেই শব্দটা শুনেছেন, সেটা কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু চেঞ্জেস হচ্ছে। আর আপনি যেটা বাড়িতে বানিয়ে রেখেছেন, সেটা কিন্তু চেঞ্জেস হচ্ছে না। সেটা যেভাবে বানিয়েছেন সেভাবেই আছে। আপনি প্রতিদিন সেটাই শুনছেন। ঠিক আছে? তো এইজন্যে রিয়েলটা অনেকেই বেশি আমার মনে হয় অ্যাকসেপ্ট করবে। তো সেটা আমরা করতে চাইবো। এবং এইটা করতে গেলে যেই কথাগুলো বলছিলাম যে স্টেপ বাই স্টেপ করতে হবে, একদিনে হবে না। যেমন ধরুন আমাদেরকে কিছু ভাষাও শিখতে হতে পারে। আজকে ইংরেজি ভাষাটা আমাদেরকে ভালো করে শিখতে বলতে হতে পারে। এছাড়া আমরা চাইবো মেইন হচ্ছে তো আমাদের সময়। আমরা সময় পাই না। আমাদের অনেকেরই হয়তো শেখার ইচ্ছা আছে, জানার ইচ্ছা আছে। কিন্তু আমরা সময় পাই না। কেন পাই না? ১ম কারণ একটা ইনকাম সোর্স। যেটা হচ্ছে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, একটা লোক হয়তো ভোর ৪ টায় কাজে বেরোচ্ছে। আবার দেখবেন রাত্রি ১০টা-১১ টায় বাড়ি ফিরছে। যারা দূরে মানে ডেইলি জার্নি করে যারা চাকরি-বাকরি করে, তাদের ক্ষেত্রে বলছি। তো অনেক ট্রেনে যায় ২০০ কিলোমিটার ২৫০ কিলোমিটার দূরে চাকরি করতে যায়। তো ভোরে ৪ টায় বেরোতে হয়, আবার রাত্রি ১০টা-১১ টায় ঘরে। আবার অনেক লোক আছে মানে অনেক দূরে বাড়ি। মানে সে হয়তো একটু পরে বেরোয়, সকালে ধরুন ৮ টার দিকে বেরোচ্ছে, কিন্তু বাড়িতে ঢুকছে রাত্রি ১২ টায়। যখন ট্রেন-ফেন আবার ১টা-২টো ট্রেন মিস করে গেলে তার মানে কথাই নেই। তো রাত্রি ১২টা হয়ে যায়। তার মানে কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ পয়সার জন্য কিন্তু দৌড়াচ্ছে। আর এই পয়সাটা যদি তাদের কাছে থাকতো, মানে এই ইনকামের যদি তাদের চিন্তাটা না থাকতো, তাহলে তারা কিন্তু অনেক কিছু হয়তো করতে পারত। কারণ প্রত্যেকের মধ্যে কিছু না কিছু প্রতিভা আছে, কিছু না কিছু করার ক্ষমতা আছে। কিন্তু তারা ভাবারই সময় পায়নি তো করবেটা কি? আগে তো ভাবতে হবে কোন কাজটা করতে গেলে, প্ল্যান করতে হবে। তারপরে সেই কাজটা সাকসেস করার জন্য আমার হয়তো পয়সা লাগতে পারে। আমার হয়তো অ্যা অ্যা একটা কিছু প্ল্যানিং এর পরে সেই মালপত্র লাগতে পারে ইত্যাদি, ইত্যাদি। কিন্তু প্ল্যানিং করাটাই সময় হয়ে ওঠে না। তারপরে তো আমার সময় দিতে হবে, পয়সা দিতে হবে। তবেই আমি নতুন কিছু করতে পারব। তো সেটা সম্ভব হয়ে ওঠে না। তো সেখানে যদি এখানে পয়সাটার চিন্তাটা আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না থাকে, যদি আপনি এখান থেকে পয়সাটা আর্ন করতে পারেন যে একটা হ্যাঁ, আমার আর্ন হবেই। আমি যে সিচুয়েশন এ আছি বা যা কার্যকলাপ করেছি তার উপর আমি কিছু না কিছু আর্ন করব। আমি যদি কিছু কাজ না করি, তাহলে আপনার ওই চিন্তাটা থাকবে না। তার মানে আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথাও দৌড়াতে হবে না। তার মানে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোটাই ফ্রি। এইবারে এই ফ্রি এর মধ্যে আপনার খাওয়া-দাওয়া আছে, আপনার ঘুম আছে, আপনার নিজস্ব কিছু ভালো লাগা আছে। ধরুন কেউ সিনেমা দেখতে চায়, কেউ টিভি দেখতে চায়, কেউ এন্টারটেইনমেন্ট আছে। তার মাঝে আপনাকে এই অন প্যাসিভ এর জন্য কাজ করতে হবে। এবারে সেই কাজটা আপনি কিভাবে করবেন? আপনাকে আমার মনে হয় বাইরে ছুটে দৌড়ে রোদে বৃষ্টিতে ঝড়ে কাজ করার কোনো দরকার নেই। আপনি বাড়িতে বসেই
বা বাড়িতে কারো যদি সম্ভব হয় আপনি একটা আলাদা অফিস রুম হিসেবেই করতে পারেন। বা যাদের পয়সা আছে বা একটা অন্যরকম সিচুয়েশন আছে তারা একটা বাড়ি বাদ দিয়েও একটা অফিস হিসাবে আপনি সেটা করতে পারেন বা ভাড়া নিতে পারেন যদি সিচুয়েশন হয়। কারণ অনেক সময় প্রবলেম হয় যে বাড়িতে থাকলে বাচ্চা-কাচ্চা থাকে বা বাড়িতে থাকলেই কাজ না থাকবে। সেটা পুরুষ হোক, মহিলা হোক, বাড়িতে থাকা মানেই কোনো না কোনো কাজ তাকে করতে হবে। আর যখনই আপনি কাজটা করবেন না বাড়িতে তখনই অন্য বাড়ির যে সদস্যরা আছে তারা কিন্তু মুখ বেঁকাবে, অন্য কোনো কথা বলবে, অনেক কিছু কাজ করছে, এতদিন কাজ করেছে, কি করেছে, অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে ইত্যাদি অনেক কথা বলবে। সেইজন্যে অফিসটা যদি একটু আলাদা হয় খুবই ভালো হয়। কারণ অফিসে গেলেন কোনো ডিস্টার্ব, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি বড়জোর ২ ঘন্টা থেকে ৪ ঘন্টা কাজ করলেন, আবার বাড়িতে চলে আসলেন। বাচ্চা-কাচ্চা সামলালেন, রান্না-বান্না যা আছে সে করলেন। তো সেই ৪ ঘন্টাটা আপনি পেলেন পিওর আপনার অন পেশিভে কাজ করার জন্য পিওর ৪ ঘন্টা আপনি কাজ পেলেন। তো যখনই ঘরের মধ্যে করছেন সেটা কিন্তু আমার মনে হয় অতটা ফলপ্রসূ হবে না। তো আমাদেরকে এটা কিন্তু একটা নিয়ম করে করতে হবে। মানে ২ ঘন্টা করি আর ৪ ঘন্টা করি, একটা সময় কিন্তু আপনাকে অন পেশিভ এর জন্য দিতে হবে। যেই সময়টা আপনি শুধুমাত্র ওই কাজের জন্য ব্যয় করবেন ওই সময়টা। তাহলে কিন্তু আপনি পারফেক্ট একটা কাজ করতে পারেন। যেমন ধরুন একটা উদাহরণ, আজকে যদি আপনাকে কোনো ভিডিও এডিটিং করতে হয় বা অডিও এডিটিং করতে হয়, সেটা যদি আপনি ১০ মিনিট করলেন, আবার রেখে দিলেন, আবার বাচ্চা কাঁদছে, আবার রান্না করতে গেলেন, আবার এসে করে ৫ মিনিট করলেন, আবার দেখা গেল আ কিছুক্ষণ খাওয়া-দাওয়ার পরে তারপরে না হয় করব। তো দেখা যাচ্ছে শরীর আর টানছে না তারপরে সারাদিন পরিশ্রম করার পর। তারপরে মনে হলো আজকে করব না, কালকে করব। আমি ঘুমিয়ে যাই, কালকে করব। তো এইভাবে দেখবেন ওই এডিটিং এর কাজটা কিন্তু হচ্ছে না। আর ওটাকে যদি কন্টিনিউয়াস লেভেলে ১ ঘন্টা সময় দিয়ে দিতে পারতেন, তাহলে আপনার কিন্তু ১ ঘন্টার মধ্যে ওই অডিও ভিডিওটা কিন্তু আ রেডি হয়ে যেত। তো এই জায়গাটা আমাদের দেখতে হবে। মানে পারফেক্ট একটা সময় আমাকে কিন্তু বের করতে হবে এই কাজটার জন্য। নচেত কিন্তু আমি এগোতে পারব না। আমি সবার কাজের মধ্যে কিন্তু এই কাজটা যদি করতে চাই, মানে যেদা হয়ে যাবে। মানে আ ক্লিয়ার জায়গাটা হবে না। হুম? তো এইটা কিন্তু আমাদেরকে সময় একটা বের করতেই হবে। সেটা এখন থেকে যে যার সময় মতো বের করুন, কোন সময়টা আপনি ফাঁকা থাকবেন, সেই সময়টা। প্রথমত বাইরে করাটা মুশকিল, এটা আমিও জানি। সবার ক্ষেত্রে বাইরে অফিস করাটা মুশকিল। তাহলে ঘরেই কোনো একটা রুমের মধ্যেই আপনাকে অফিস পারপাস এ ইউজ করতে হবে। সেটা ছোট হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই সময়টা পারফেক্টলি আপনি ১ ঘন্টা বলুন, ০.৫ ঘন্টা বলুন, যতক্ষণ দেবেন। আপনি অন পেশাবের জন্য আপনাকে দিতে হবে। তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে। এবং এই যে ধরুন আজকে বলা হচ্ছে যে আপনি অনলাইনে আপনাকে প্রোগ্রামটা করতে হবে বা আপনাকে হোস্টিং করতে হবে। তো তখন যদি কেউ বাইরে ডাকে বা আপনি অন্য কোনো কাজ করছেন তাহলে কিন্তু হবে না। তার মানে কি তখন আপনি হোস্ট করছেন। তার মানে আপনিই সব। অন্য যারা থাকবে তারা শ্রোতা, co-host থাকতে পারে আপনার। কিন্তু পুরো প্রোগ্রামটা আপনাকে পরিচালনা করতে হবে, আপনাকে টানতে হবে। আজকে দেখুন এইজন্যে আমি ধরুন ওই প্রোগ্রামগুলো হয়তো করছি, আমি কিন্তু পুরো পারফেক্ট যখন ফাঁকা থাকি সেই সময়গুলোই কিন্তু বেছে নিই। কারণ অন্য সময় কিন্তু সেগুলো হওয়া সম্ভব না। এটা গেল ব্যাপার। এবারে যখনই আপনি নিজে প্রোগ্রাম করছেন বা নিজে ভিডিও এডিটিং করছেন, অনেক কিছু আপনাকে জানতে হতে পারে। যেই কথাগুলো বলছিলাম যে অন প্যাসিভ সম্বন্ধে আপনাকে অনেক কিছু জানতে হবে, স্টাডি করতে হবে। আরো বেশি স্টাডি করতে হবে। টুল সম্বন্ধেও জানতে জানতে হবে। তবেই আপনি কিন্তু সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবেন বা তাদেরকে সেই জায়গাগুলো কিন্তু ট্যাকেল করতে পারবেন। তো এইটার জন্য আমাদেরকে একটু বেশি স্টাডি করতে হবে। এবং স্টাডিটা আমরা বিভিন্নভাবে করতে পারি। ওয়েবসাইট তো আছেই। ওয়েবসাইটটা মেইন। এর যে ভিডিওগুলো সেগুলো আমাকে বেশি শুনতে হবে। এছাড়াও যদি সময় পায় অন্যান্য ভিডিওও দেখতে পারেন। কিন্তু এই যে একটা কথা বললাম যে দুনিয়াতে সবকিছু আছে, ভালো আছে, খারাপ আছে। আপনি কিটা নিচ্ছেন সেটার উপর নির্ভর। যেমন একটা সিনেমা যদি বলা হয়, তাহলে একটা সিনেমার মধ্যে ভালো আছে, খারাপ আছে। কিন্তু আপনি যদি খারাপটা বেশি করে নেন, তাহলে আপনি অধঃপতনে যাবেন। আপনি যদি ভালোটা নিতে পারেন, তাহলে আপনি কিন্তু একটা উন্নতির পথে যাবেন। তো সেই রকম আজকে যদি অন প্যাসিভ এর দেখেন লাখ ভিডিও YouTube এ আছে। লাখ শর্ট ভিডিও বলুন, বড় ভিডিও বলুন এতে আছে, Facebook এ আছে। লাখ কনটেন্ট লেখা Facebook আছে, WhatsApp আছে, বিভিন্ন জায়গায় আছে। তো সেখান থেকে কোনটা আপনার নিলে আপনার কাজে লাগবে, কোন ইনফরমেশনটা জেনুইন বলে আপনার মনে হচ্ছে, আপনি সেগুলোই নেবেন। যেগুলো ফ্রড মনে হচ্ছে, যেগুলো জেনুইন নয়,
যেগুলোর মধ্যে দ্বন্দ্ব আছে সেই ডাটাগুলো আপনি কখনোই নেবেন না। তাহলে সঠিক ডাটা, সঠিক ভিডিও, সঠিক কথা, সঠিক মানুষের সঙ্গে যদি চলেন তাহলে আপনি এগোতে পারবেন এবং নিজেকে তৈরি করতেই হবে। আর আপনারা যারা আছেন তারা নিশ্চয়ই সবাই ভালো কথা বলতে পারেন লোকের সঙ্গে। আর রিলেশন আর একটু আমাদেরকে একটু মানে কি বলবো যেমনভাবে বলা হয় যে দেখুন একটু দয়ালু, দয়ালুর কথাটা আবার অন্যভাবে নেবেন না। এখন বলা হচ্ছে যে দুনিয়াতে আপনি যদি একটু ফোর্স না করেন বা আপনি যদি একদম দুর্বল হন তো আপনাকে লোক চেপে ধরবে। ঠিক আছে? আপনার মানে কি বলে ঘাড়ে চড়ে বসবে। তো সেই জায়গাটা না, কিন্তু মানুষের সঙ্গে আচার ব্যবহারটা আমরা এখানে কিন্তু রূঢ় বা রূঢ় যে ব্যাপারটা সেটা করব না। আমরা মোলায়েম বা মসৃণ বা কি বলবো পোলাইটলি আমরা মানুষের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করব বা ভালো কথা বলবো এবং এটাই সবথেকে বড় ব্যাপার। এই যে বলে না আপনার ব্যবহারে আপনার পরিচয়। আজকে রাস্তাঘাট প্রত্যেকটা জায়গায় আমরা যাতায়াত করি, আপনারাও করেন। দেখবেন একটা লোক কথাবার্তা, তার আচার ব্যবহার দেখেই তাকে বোঝা যায় সে ভদ্র মানুষ কি অভদ্র মানুষ। ঠিক আছে? তো সেই জায়গাটাই আমরা মেইনটেইন করব। আমরা সেই জায়গাটা যাতে মানুষ আমাদেরকে খারাপ না বলতে পারে বা বলার জায়গা যাতে না আমরা তাদেরকে ছাড়ি, সেই জায়গাগুলো আমরা কিন্তু কভার করব। এবং সেইটা হলেই মানুষ যখন জানবে যে আপনি একটা সঠিক মানুষ, আপনি একটা ভদ্র মানুষ, আপনি কোনো ফ্রড নয়, আপনি কোনো জোচ্চুরি কোনো লোক নয় বা আপনি কোনো ধূর্ত প্রকৃতির লোক নয়, তখন কিন্তু মানুষ আপনার সঙ্গে ব্যবসা করতে আসবে। আপনার কথা মানুষ শুনবে। আপনার কথা আমল দেবে আপনার কথাটায়। এবং যেহেতু আপনি আস্তে, আস্তে প্রতিষ্ঠিতের দিকে এগোবেন, আপনার লাইফস্টাইল তো চেঞ্জ হবেই। আপনার আরো একটা জিনিস সবথেকে বড় কথা যে মানুষের অহংকারটা বেশি হয়ে যায়। যখন মানুষ পয়সা হয়ে যায়, মানে একটা কথা বলে কি ছিনু কি হনু। একটা যখন মানুষ পয়সা পেয়ে যায় তার একটা আলাদা ভাব হয়ে যায়। মানুষের সঙ্গে কথা বলতে চায় না। আ একটু অন্য ধরনের তার মেন্টালিটি হয়ে যায়। সেই জায়গাগুলো কোনো মতেই করা যাবে না। আজকে আপনি যেমন আছেন, যেভাবে আপনার পয়সা যদি কম আছে, স্ট্যাটাস যদি কম আছে, অ্যাম তো সেই জায়গায় যেভাবে আপনি লোকের সঙ্গে আচার-ব্যবহার করেছেন, মিশেছেন, কথা বলেছেন, আপনাকে কিন্তু সেগুলো বজায় রাখতে হবে। এবং আমার মনে হয় আরো বেশি, বেশি করা উচিত। কারণ বেশি, বেশি বলতে কি অর্থে? যেমন ধরুন এই মুহূর্তে হয়তো আপনি কাজ করছেন, হয়তো আপনাকে চাকরি করতে হচ্ছে একটা অনেকটা সময় হয়তো আপনি সেখানে কাটাচ্ছেন বা ব্যবসা করতে হচ্ছে সেখানে অনেকটা সময় কাটছে বা আপনি হয়তো এখন নিজেই বাড়ির সবকিছু কাজ করছেন। আপনার অনেকের বাড়িতে হয়তো কাজের লোক আছে তারা হয়তো রান্না-বান্না করে, ধোয়া-মোছা করে, কাপড়-জামা কাচাকাচি করে। তাহলে তারা হয়তো সময় পায়, তাদের কথাটা ছেড়ে দিন। কিন্তু যারা নিজেরা ফ্যামিলিটা নিজের রান্না-বান্না করে, নিজের কাপড়-জামা কাচা সব করতে হয়, ধোয়া-মোছা করতে হয়, তাহলে আপনারা সময় পাচ্ছেন না এখন। তো ভগবানের কৃপায় আশা করি যদি সুযোগ সুবিধা হয়, তাহলে যদি আপনি সেই জায়গাটায় একটা হেল্পিং হ্যান্ড আপনি যদি রাখতে পারেন, তাহলে আপনি কিন্তু সময়টা পেলেন। আপনি সময়টা বাঁচালেন। এবারে এই কাজের মধ্যে থাকার জন্য আপনি হয়তো বেশি বাইরে বেরোতে পারছেন না। একটু ঘুরতে ইচ্ছা চাইলেও সকাল বিকাল একটু পায়চারি করার ইচ্ছা চাইলেও আপনি করতে পারছেন না। কিন্তু তখন যদি ভগবানের কৃপায় আপনার কাছে সময় হয়, যদি সেই যে সুযোগটা হয়, তাহলে হয়তো আপনি একটু শরীরের প্রতি যত্ন নিতে চাইবেন। আপনি হয়তো সকাল বিকালে একটু ঘুরতে চাইবেন, একটু পরিবেশের সাথে একাত্ম হতে চাইবেন, একটু খোলা হাওয়ার ঘ্রাণ নিতে চাইবেন। তখন কি হবে? তখন অলরেডি অনেক মানুষের সঙ্গে আপনার কথা বলার সুযোগ আসবে। মানে যেহেতু আপনি ফ্রি থাকছেন বা ঘোরার সুযোগ থাকছে। তখন কিন্তু আমার মনে হয় বেশি, বেশি মানুষের সঙ্গে কথাটা বলা উচিত। তাহলে এই মানে যেটা আমরা ঘমন্ড বলছি বা আমাদের ঘ্যাম বা আমাদের এই জায়গাটা থাকবে না। যখন আপনি বেশি মানুষের সঙ্গে কথা বলবেন, তারাও কিন্তু বলবে দেখ এই ছেলেটা বা এই মেয়েটার আ পয়সাকড়ি হয়েছে বা গাড়ি-বাড়ি হয়েছে কিন্তু তার মনে কোনো অহংকার নেই। আর এটাই হচ্ছে আসল। এইটা যদি করতে পারেন তাহলে এটা মনে হয় সারা জীবন আপনি ধরে রাখতে পারবেন। আর যারা কিন্তু এগুলো মানে করে যায় তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অধঃপতনের দিকে যায়। এইগুলো ব্যাপার। আ এইটা ব্যাপার। আর কি বলবো বলুন? ম্যাডাম, শেফালি ম্যাডাম। নমস্কার স্যার। শিখা ম্যাডাম বলুন। নমস্কার। হ্যাঁ, উপস্থিত সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা।
আমি শিখা বিশ্বাস, ঢাকা, বাংলাদেশ থেকে আছি আপনাদের সাথে। গর্বিত এবং গর্বের সাথে বলতে পারি যে আমি একজন প্রাউড ফাউন্ডার। সেই সুযোগটা পেয়েছি ঈশ্বরের অশেষ কৃপায়। আর সেই কৃপার ধারণটা করেই কিন্তু অনপ্রেসিডের সাথে আমি অক্টোবরের 21 তারিখে আমার 4 বছর হয়ে যাবে। সেদিক থেকে আমি খুব আনন্দিত যে ম্যাডাম শোনা যাচ্ছে না। এখন একটা প্ল্যাটফর্মে আছে। তবে আপনি যে কথাগুলো বললেন এই মুহূর্তে সত্যি এটা আমাদের একটা সরি, এখন শোনা যায় স্যার? হ্যাঁ, একটু হ্যালো কথা বলে আপনাকে স্পিকারে দিয়েছিল মনে হয়, শোনা যায়নি ওই জন্য। স্যার, শোনা যায়? হ্যাঁ, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে, হ্যালো বলুন। হ্যাঁ, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যালো আমি শুনতে পাচ্ছি তো। হ্যালো। হ্যালো স্যার, শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলুন। হুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার মানে ওয়াইফাইতে প্রবলেম। যাই হ্যাঁ, হোক, এখন শোনা। যেটা বলছিলাম যে এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়া এটা অশেষ মানে কৃপা ছাড়া হয়তো আমরা গুটি কয়েক লোকই আমরা এই জায়গাটা নিতে পেরেছি, সেটা আমাদের সৌভাগ্য। তো সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাচ্ছি, আপনার যে কথাগুলো ছিল এই এতটা সময় ধরে যে আপনি বললেন, একটা বিজনেস, একজন ভালো মানুষ এবং সুস্থভাবে চলার জন্য এই কথাগুলো সঙ্ঘের সাথী হয়ে থাকাটা একান্ত প্রয়োজন। কারণ আপনার টাকা পয়সা থাকবে, কিন্তু আপনার যে ব্যবহারটা এটা কিন্তু অনেক বড়, টাকার থেকেও মূল্য বেশি। কারণ বিনয় মানুষকে কিন্তু অনেকটা জায়গা তৈরি করে দেয়। যেমন আপনি বললেন বিজনেসের ব্যাপারে, যে উদাহরণগুলো আপনি তুললেন সত্যি এটা একান্ত প্রয়োজন। যেহেতু আমি একটু বিজনেসের সাথে যুক্ত আছি, আমি এই বিজনেসটা যেহেতু আমাদের পাবলিক নিয়ে কাজ করতে হয় এবং ফিজিক্যালি প্রোডাক্ট, তো সেজন্য কিন্তু অনেক সময় অনেক পাবলিকের তো একরকম কোয়ারি থাকে না, বিভিন্ন রকম থাকে। সেই জায়গা থেকে অনেক সময় মাথাটা খুব গরম হয়ে যেত, খুব খারাপ লাগতো। আমি মনে করি আমি অনপ্যাসিভে এসে এখান থেকে যে আমি বড় পাওয়াটা পেয়েছি সেটা হলো যে আমি বিনয় হতে পেরেছি, আরো আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে অনপ্যাসিভের এই মিটিংগুলা, ওয়েবিনারগুলো। কারণ এখানে কোনো নেগেটিভ কথাবার্তা হয় না, সবসময় পজিটিভ এবং একটা বিষয় নিয়ে। কারণ আমরা যদি শুধু আলোচনা করি সেখানে কিন্তু বিভিন্ন বিষয় উঠে আসে। আর সেই জায়গা থেকে কিন্তু আমরা বিভিন্ন মতভেদ তৈরি হয়। আর এখানে কিন্তু একটাই বিষয় থাকে, একটা বিষয় নিয়েই আলোচনা হয়। সেজন্য কিন্তু আমাদের ভিতরটা সবসময় পরিষ্কার, যদি আমরা নিতে পারি। তো সেই জায়গা থেকে আমি বলব অনপ্যাসিভ আমাকে, আমার জায়গা থেকে আমি বলব যে আমি অনেক কিছু পেয়েছি এবং অনেক কিছু আমাকে দিয়েছে। তবে আপনি যেটা বললেন স্যার, অনেকেই আমরা আছি হয়তো এই যে অ্যাপ্লেট বলেন বা বিষয়টা বলেন, এই বিষয়গুলো কিন্তু আমরা এখনো কিন্তু ওইভাবে বিজনেস আকারে নেয়ার মতো হয়তো আমাদের ভিতর তৈরি হয়নি। কারণ আমরা আসলে যারা সংসারী আমরা কিন্তু প্রথমের দিকে জানি না। আমি যেহেতু ২০ সালে যখন আমি শুনেছি, আমাদের কিচ্ছু করা লাগবে না। ঘুমিয়ে, ঘুমিয়ে আপনার ইনকাম আসবে। কিন্তু জানি স্যার ঘুমিয়ে কোনো কিছুই হয় না। প্রত্যেকটা কাজই আপনাকে ঘুম থেকে উঠে কিছু না হলেও অন্তত একটু খাবার খাওয়ার জন্য কিন্তু একটা কিছু আপনাকে করতে, যেমন দাঁত ব্রাশটা, ফ্রেশ হওয়া এটাও কিন্তু লাগে। সেজন্য বলব যে ঘুমিয়ে কিছুই হয় না। যদিও আমাদের এইভাবে মোটিভেশন দেয়া হয়েছিল, পরবর্তীতে সবকিছু কিন্তু অনেক কিছু চেঞ্জ আসছে। তো সেই জায়গাতে বলব নিজের কাজ করতে গেলে আমাকে পরিশ্রম করতে হবে। আর পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয় আর সেটা পাওয়া যায়। তাই বিজনেসটা আমাদের বুঝে এবং আমরা যদি এগোতে পারি তা আমরা মনে করি যে ওই আ অফিসিয়ালি বা যে এটা আসবে, ইনকাম আসবে তার পাশাপাশি আমরা কিন্তু অতিরিক্ত একটা ইনকাম আমরা করতে পারব বা হবে। কারণ একেকটা প্রোডাক্ট একেকটা কোম্পানির সমান। কারণ প্রত্যেকটা প্রোডাক্ট কোনো না কোনো লোকের প্রয়োজন হবে। কারণ এডুকেশন আমরা কিন্তু এখন অনেকেই কিন্তু আমরা অনলাইন ভিত্তিক হয়ে গেছি। যেমন স্কুল, কলেজগুলো, অফিসগুলো সবই কিন্তু অনলাইন। এখন আর ওই আগের মতো লাইন দিয়ে ফিজিক্যালি আমাদের সেই রিসিট কাটার মতো প্রয়োজন নাই। সেই জায়গা থেকে বলব যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই প্রয়োজনীয়
এবং অন্য আদার্স প্রোডাক্ট থেকে আমরা মনে করি অতি উন্নত হওয়ার কারণে কিন্তু আমাদের চাহিদাও বেশি থাকবে, কারণ আমাদের এখানে প্রোডাক্টের প্রাইসটাও কম, আবার মানে ভালো। তো সেই তুলনায় কেন ব্যবহার করবে না? তা আমরা যদি সেইভাবে যদি কাস্টমারকে কিছুটা অ্যাডভার্টাইজ দেয়া বা বলেন, বুঝানো বলেন, আমরা যদি সেটা করতে পারি, আমি মনে করি আমাদের প্রোডাক্ট যেমন ইউনিকর্ন হ্যাঁ ম্যাডাম, কথা শোনা যাচ্ছে না। আপনার হয়তো নেটওয়ার্কটা ডিস্টার্ব করেছে হয়তো, সেই জন্য হয়তো। শিপ্রা ম্যাডাম কি অ্যাভেলেবেল আছেন? শিপ্রা ম্যাডাম, হ্যাঁ হ্যালো, স্যার। বলা যাবে, সময় হবে? স্যার অ্যাভেলেবেল বলতে মেয়ে আমার কোলেই আছে, তো আচ্ছা আচ্ছা, কি কথা বলবে আমি নিজেই জানি না। তো ঠিক আছে। এখানে যদি আমি একটু কথা। হ্যাঁ স্যার। বলুন, যদি সময় হয় শর্টে বলুন, জাস্ট ব্যাপারটা একটা ধারণাটা দিতে পারেন আপনি। হ্যাঁ, যে কিভাবে হবে বা কিভাবে কাজ হয় সেই জায়গাটা। হুম, স্যার প্রথমে ওই আপনি যে কথাগুলো বলছিলেন, ওই কথাগুলো সূত্র ধরে আমি একটু বলছি যে আমরা এই যে হাউস ওয়াইফরা, আমরা যে পরিস্থিতির শিকার, সত্যি এই যে জায়গাগুলো যে আমরা আগে তো কখনো ভাবা হয়নি যে এরকম একটা বিজনেসের সাথে যুক্ত হব, বা এখানে যুক্ত হওয়ার পরে কি কি প্রবলেম আসতে পারে, এরকম কিছুই হয়তো আমরা সেভাবে ভাবিনি, বা এই সময়ের সাথে সাথে আমরা দেখছি, শিখছি। তো এই যে পরিস্থিতিতে আমরা যখন মানে এই যে মিটিং এর মধ্যে থাকবো, মিটিং এর মধ্যে আমরা হোস্টিং করব বা আমি আমার কথা রাখবো, এইরকম পরিস্থিতিতে এক বাড়ির অন্যান্য সদস্যরা সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন ছোট বাচ্চারা থাকে, অসুবিধা হয়ে যায় কি, মানে কথা বলতে যাওয়া বা একটা কথা বলতে যাচ্ছি, সেখানে এমনভাবে বাধার সৃষ্টি হয়ে যায় যে আমরা মানে কথা বলতে পারি না। এবার তাদের বাদ দিয়েও আমরা আলাদা জায়গায় থাকা যায় না। তো এটা একটা বড় প্রবলেম। তো উম দেখা যাক পরবর্তী, এরা তো এখন যতটা ছোট, পরবর্তীতে কতটা মানে আলাদা একটা জায়গা করা বা নিজেরা যে একটা মিটিং গুলো হোস্টিং করা হবে, তার একটা প্র্যাকটিস, এইগুলো মানে খুব অসুবিধার মধ্যে পড়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে কথাগুলো বললেন, একদম মানে কি বলবো, আমাদের প্রত্যেকের যেন এগুলো একটা ছবির মতো। তো এটা একটা জায়গা। আর এখানে একটু যে বলবো, আপনি। হ্যাঁ। এখানে একটু সলিউশন বলবো। মানে দেখুন, আমি এগুলো ফিল করি, মানে বলেই বলি। অনেকে হয়তো এগুলো আমল দেয় না, কিন্তু আমি এগুলো ফিল করি যে বাস্তবে কি হচ্ছে, ব্যাপারটা সারা প্রত্যেকের বাড়িতে কি ঘটনা ঘটছে। হুম, এবং হচ্ছে দিনে দিনে এগুলো ক্রমশ বাড়ছে, এবং এগুলো থেকে ঘরে অশান্তি হচ্ছে, অনেক রকম প্রবলেম আসছে, মানুষ টেনশন, অনেক কিছু হচ্ছে, এগুলো ফিল করি। সেই জন্য আমি হয়তো জায়গাটা বলতে পারলাম আপনাকে। এবারে যেই জায়গাটা আমি বলছিলাম, যে আপনি যে বললেন বাচ্চা সবাই শুনবে, বাড়ির বড়রা ঠিক আছে, মাকে একটু সময় দাও, সে তার একটু কাজে বসবে বা এ করবে, কিন্তু বাড়ির বাচ্চারা শুনবে না, এটা একদম বাস্তব কথা। কিন্তু দেখবেন প্রথম শুনবে না, বুঝবে না, কিন্তু তারপরে যেমন ভাবে তাদেরকেও বোঝানো হচ্ছে, দেখো তুমি হয়তো 15 মিনিট টিভি দেখছো, বাচ্চারা, যে বাচ্চাকে যদি আমরা বলি যে দেখো তুমি 15 মিনিট টিভি দেখছো, এটা কিন্তু আমাদেরকেও করতে, মানে সেটা যেমন ভাবে আপনাকেও ও সময় দেবে, আপনাকেও ওকে সময় দিতে হবে। ব্যাপারটা হচ্ছে, তাকে যদি 15 মিনিট আপনি বলেন যে তুই 15 মিনিট টিভি দেখবি, আমি তোমাকে ডিস্টার্ব করবো না, ঠিক আছে? তাহলে সেই জায়গাটা সেও ফিল করবে যে আমি যখন টিভি দেখছি 15 মিনিট, আমাকে মা কিন্তু ডিস্টার্ব করেনি। তাহলে মা যখন কাজ করবে আধ ঘন্টা, আমি কিন্তু ডিস্টার্ব করব না। মানে একদম ছোট হলে তারা বুঝবে না, আড়ি করবে, ঠিকই আছে। কিন্তু যখন দিনের পর দিন হবে, তখন তারাও ফিল করে যাবে। মানে তারা হয়তো সেই ফিলিংটা, বড়দের মতো ফিলিংটা হবে না, বড়দের মতো ফিলিংটা হবে না, কিন্তু তারাও দেখবেন আস্তে আস্তে বুঝে যাবে যে হ্যাঁ, ঠিক আছে, বা অনেকটা কিন্তু সেই জায়গাটা আমার মনে হয় পাওয়া যাবে, বা জায়গাটা তৈরি করা যাবে। আর যদি আলাদা জায়গায় হয় তাহলে তো খুবই ভালো। কারণ
দেখুন অনেকের ছোট বাচ্চা আছে যারা কিন্তু সার্ভিসে যায়। মানে সেটা যেহেতু সার্ভিস, অনেক সরকারি যখন স্কুল টিচার মিস্টেস মানে অনেক আছে যারা ম্যাডামরা স্কুলের টিচারশিপ করে। তারা অনেকেই ছোট বাচ্চা ছেড়ে দিয়ে যায়। তার বাড়িতে হয়তো বাচ্চা দেখার লোক থাকে বা বাড়ির তার শাশুড়ি মা তারা দেখেন। তো সেটা কিন্তু অনেক সময় ৬ ঘন্টা ৮ ঘন্টা তারা কিন্তু বাড়ির বাইরে থাকছে। কিন্তু এখানে আমার অত বাইরের সময় থাকার দরকারও নেই। জাস্ট ০.৫ ঘন্টা ১ ঘন্টা যদি আমরা আস্তে, আস্তে যদি একটু সময় দিতে পারি তাহলে আমাদের ভালো হবে এবং চেষ্টা করতে হবে একই বাড়ির মধ্যে হয়তো অনেকের আ সম্ভব না। হয়তো দেখা যাবে পাশের বাড়িতে যদি ভালো রিলেশন থাকে, সেখানে যদি আপনার ধরুন তাদের বাড়ির ওয়াইফ বা তাদের দিদি, বোন যদি আপনার সঙ্গে একটু কোঅপারেট করে, তো সেই জায়গাটা হয়তো তাদের কাছে যদি রাখা যায় বা আপনি হয়তো সেখান থেকে প্রোগ্রামটা করে নিতে পারবেন। এরকম করে দেখুন কষ্ট করতে হবে এবং আপনারা মানে আমি মানে অশেষ, অশেষ ধন্যবাদ জানাবো প্রত্যেকেই যে মহিলারা আপনারা আছেন। মানে আমি তো ফিল করি এজন্যই আপনাদেরকে বলছি যে একটা বাড়ির কি কাজ থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মানে মানে এইটা যদি ছেলেদেরকে করতে দেওয়া হতো, একটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি একটা ছেলেকে বলা হয় তুমি সকাল থেকে আজ রান্না-বান্না করবে, থালা বাসন ধুইবে বা কাচাকাচি যা থাকবে বা ঘর মোছা করবে, তার পরের দিন তার কি অবস্থা হবে মানে সেটা মানে ভাবার অপেক্ষা রাখে না। তো সেইজন্যে এটা সম্ভব না। এটা শুধুমাত্র মহিলারাই পারে। অসহ্য তাদের মানে কি বলবো ক্ষমতা শক্তি। সেজন্যই তারা পারে এবং এটা দিনের পর দিন করছে। এবং বিরক্তি নাই। সবথেকে বড় কথা এটা দিনের পর দিন বিরক্তি নাই, করছে। হয়তো কেউ বাধ্য হয়ে করছে আর কেউ করতে হবে তাই মানে এখানে কোনো অপশনই নাই। মানে করতেই হবে। এবার নিজে খেতে হলেও করতে হবে, বাড়ির লোককে খাওয়াতে হলেও করতে হবে। তো এটা খুবই একটা যন্ত্রণাদায়ক এবং ব্যাপার। তার মধ্যেও আপনারা কাজটা করছেন, সময় বার করছেন এবং আপনার ফ্যামিলিও কম বেশি হয়তো সাপোর্ট করছে এবং আগামী দিনে আশা করি আরো বেশি সাপোর্ট করবে এবং তাদেরকেও আমরা আ মানে যখন আমরা এই সুযোগটা পাবো, তাদেরকেও কিন্তু আমরা সময় দিতে পারবো, বাড়ির লোকেদেরকেও এবং তারাও তখন ফিল করতে পারবে যে এতদিন যে আপনি কষ্ট করেছেন, তার কিন্তু একটা ফল উনারাও ভোগ করবেন। হুম? তো সেইজন্যে চেষ্টা করতে হবে দেখতে একটু, একটু করেই হবে। হ্যাঁ? ১ম এই যদি আমরা কোন জিনিসটা না বলে দিই হবে না তাহলে তো সেটা উদ্ধার হওয়া সম্ভব না। চেষ্টা করতে হবে হচ্ছে না কম সময় দিয়ে আজকে দেখুন আজকে আপনারা সবাই যে এত ২ ঘন্টা সময় বের করে দিচ্ছেন, মানে আমি তো ভেবে অবাক হয়ে যাই যে আমার কথা ছেড়ে দিন। আমি হয়তো যে সময় বাইরে থাকছি প্রোগ্রাম করছি সেখানে আমার কাছে কেউ নেই। আমি ফ্রি ভাবে প্রোগ্রামটা করতে পারছি। কিন্তু আপনার বাড়ির মধ্য থেকে প্রোগ্রাম করছেন মানে কি যন্ত্রণাটা আর পাশের থেকে তারা কতটা ডিস্টার্ব করছে সেটা মানে আমি বুঝতে পারি। হ্যাঁ? তো তবুও তো আপনারা ২ ঘন্টা ধরে প্রোগ্রাম থাকছেন, শুনছেন। এই যে ফলগুলো, এই যে ধৈর্য ধরছেন বা এই যে কষ্ট করছেন এর ফলগুলো অবশ্যই পাবেন। মানে একটা জিনিস ভগবান গড আল্লাহ যেটা বলা হয়, উনি কিন্তু সব দেখছেন। আর আমরা এই যে একটা ভিডিও দিয়েছিলাম আমি গ্রুপে যে আমরা যে আমাদেরকে যে কষ্টটা দেওয়া হচ্ছে, আমাদেরকে যে কাজ করানো হচ্ছে যে আমাদেরকে এইটা কিন্তু আমরা করছি না, উনিই দিচ্ছেন। আপনি যতটা সইতে পারবেন ততটা কিন্তু উনি দিচ্ছেন আপনাদেরকে কষ্ট। হুম? এবং যাকে দিয়ে যেই কাজটা করানো যায় তাকে সেইভাবেই উনি তৈরি করেন এবং সেইভাবে তার থেকে কাজটা উনি বের করেন বা তাকে দিয়ে কাজটা করান। তো আপনাদের মধ্যে হবে বা আপনাদেরকে দিয়ে হবে সেইজন্যই কিন্তু আপনারা এত কষ্ট করছেন বা আপনাদেরকে দিয়ে করানো হচ্ছে। আচ্ছা চলুন বলুন। শিপ্রা ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার, লিঙ্কের ব্যাপারটা আমি আরকি যেরকম বলছিলাম যে রেফারেল লিঙ্ক আমরা এটা এরকম নয় যে লিঙ্কটা থাকবে না বা এরকম কিছু নয়। আমরা যেরকম লিঙ্কটা পেয়েছিলাম আরকি, যে আমরা কি করতাম ওই লিঙ্কটা শেয়ার করতাম এবং সেখান থেকে আ সেটা ফর্মটা বেরিয়ে আসতো। এবার সেটা ফিল আপ করে অ্যা যে কেউ মানে অন প্যাসিভ এর ওই ইয়েস এর মধ্যে মানে ঢুকে যেত। এবার তারপরে তারা পরবর্তীতে পারচেজ করবে কি করবে না ওখান থেকে করে নেবে। তো আমার এরকমই আমি মানে ভাবছিলাম আরকি। ভাবছিলাম মানে কি? একটা এরকম মনে হচ্ছিল যে হতে পারে যেহেতু চেঞ্জেস আসছে হয়তো আমাদের এই প্রসেস এ হয়তো রইল না। হয়তো আমাদের একটা ডোমেন নেম দিয়ে দিল। এবার আমাদের ওয়েবসাইট এসে গেল। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? মানে এইরকম একটা আ কি হতে পারে এইরকম বেশে ওয়েবসাইট নিয়ে আমি একটু আরকি দেখছিলাম। যে ওখানে কি হয় একটা ওয়েবসাইটে যখন
একটা প্রোডাক্ট মানে সেল করা হয়, সেটা কিভাবে হয়, বা ওখানে কি কি স্ট্র্যাটেজি আছে, এইগুলো একটু জানার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আমাদের অন প্যাসিভে যেটা আসবে সেটা পরের ব্যাপার। এখন বর্তমান পরিস্থিতিতে মানে ওয়েবসাইট গুলো কিভাবে কাজ করে, বা মূল যেহেতু একটা ওয়েবসাইট করা, সেখানে আমরা প্রোডাক্ট সেল করতে চাইছি, মানে কি, সেখানে আমাদের মেনলি প্রয়োজন ট্রাফিক বা কাস্টমার। তো এই যে ট্রাফিক বা কাস্টমার, এগুলো কি কি প্রসেসে আসতে পারে, তারই মানে কয়েকটা স্টেপ আমি দেখছিলাম আর কি। তো এখানে ৫টা স্ট্র্যাটেজিতে এরা ভাগ করেছে। ১ নম্বর কি, যে একটা হয় কি ডাইরেক্ট ট্রাফিক। ডাইরেক্ট ট্রাফিক এটাতে কি হয়, ডাইরেক্ট আমাদের একটা হয়তো ডোমেইন নেমে ক্লিক করে হয়তো যে কাস্টমাররা তারা হচ্ছে গিয়ে ওই ডোমেইন নেমটা পেয়ে গেল, সেটাতে ক্লিক করে ওয়েবসাইটে এসে গেল। এখানে কি হয় যে এই ক্ষেত্রে ওই যে কিউআর কোড, এইটা অনেক বেশি পপুলার। কেননা এক্ষেত্রে কি হয়, কিউআর কোডটা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন থাকে। এবার হচ্ছে অনেক সময় হয় কি, বড় রাস্তার মোড়ে বা অনেক জনবহুল মার্কেটের জায়গায় জায়গায় যেখানে অনেক বেশি জনবসতি, হয়তো দেখা যায় বড় বড় ব্যানার করে সেখানে হয়তো কিউআর কোডটা দিয়ে রাখা হচ্ছে। বা এরকম হয় যে কি মানে শুধু যে হয়তো সে এতটা বেশি জনপ্রিয় হয়ে গেল, বা তার এই যে ডোমেন নেমটা, এটা হয়তো তাকে খুঁজতে গিয়ে তার তার নেমটাকে বুঝতে গিয়ে সেই নামে .com দিয়ে সেই নামটা যখন সে ক্লিক করছে, তখন কিন্তু তারা ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। এইগুলোর ক্ষেত্রে মানে ডাইরেক্ট ট্রাফিক এদের বলা যায়। এক্ষেত্রে কিন্তু তারা মানে ওই গুগল সার্চ করছে না, মানে ওখানে গুগলরাও বলতে পারবে না যে এই ট্রাফিক গুলো কোথা থেকে এলো। এইরকম ভাবে হতে পারে। আর আরেকটা হয় কি, মানে যেটা অর্গানিক ট্রাফিক বলা হয়, যারা মানে পেড হয় না, মানে গুগল সার্চ করে এরা ওয়েবসাইটে ঢুকে। হয়তো এখানে কি হয়, দেখা যাচ্ছে যে আমি অন প্যাসিভ কি, হোয়াট ইজ অন প্যাসিভ, বা অন প্যাসিভে আমি কেন আসবো, অন প্যাসিভের বিজনেস স্ট্র্যাটেজি, এরকম ভাবে হয়তো কেউ কিছু জানতে চাইছে। তো তারা কি করছে, তারা যদি গুগল সার্চ করে, তখন দেখা যাবে তারা কোনো একটা জায়গায় একটা হয়তো আর্টিকেলের ভিতরে কোনো কিছুর মধ্যে ঢুকে যাচ্ছে। এবার এক্ষেত্রে কিন্তু গুগলের যারা র্যাঙ্কের ওপরের দিকে থাকে তাদেরটা আগে দেখায়। মানে এই জন্য বিশেষ করে দেখা যায় যে যারা ওয়েবসাইট তৈরি করে তারা একটা পোর্শন রাখে কি, ব্লগ সেকশনটা অবশ্যই রাখে। এখানে কি হয়, যে যে প্রোডাক্ট মানে বিক্রি করতে চাইছে, যে প্রোডাক্ট, সেই দেখা যায় যে সেই প্রোডাক্ট রিলেটেড তারা আর্টিকেল ওখানে হচ্ছে গিয়ে লিখে রাখে। এবার কি হয়, যার আর্টিকেল যত ভালো হয়, তারা দেখা যায় যে র্যাঙ্কিং এর প্রথমের দিকে থাকে। মানে গুগল সার্চ করলে দেখা যায় তার মানে সেই জায়গাটায় সেই ওয়েবসাইটে তারা চলে আসছে। তো এইসব ক্ষেত্রে কি হয় যে মানে ভালো কন্টেন্ট, ভিডিও, আর্টিকেল, মানে ব্লগ টক লিখে যখন আমরা ওয়েবসাইটটাকে সাজিয়ে গুছিয়ে রাখি, সেক্ষেত্রে এগুলো কার্যকরী হয়। আর একটা যেটা হয়, এটা হচ্ছে গিয়ে রেফারেল লিঙ্ক, রেফারেল ট্রাফিক বলা হয় এটাকে। এখানে কি হয়, মানে আমরা যদি আমাদের ওয়েবসাইটকে মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের থ্রুতে, হয় না যে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন রকম ভাবে মানে ওইসব জায়গায় শেয়ার করা হচ্ছে। এবার কি হয়, ওখান থেকে আবার মানে ওদের রেফারে হয়তো থার্ড পার্টি কেউ আসছে। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে ওই যে হয় না ওয়েবসাইটে বলা হলো কি, যে তুমি এটা এখানে এসছো, তুমিও এখানে রেফারেল হিসেবে কাজ করতে পারবে। তুমি যদি একজনকে রেফার করো, দেখা যাচ্ছে সে কিছু পাচ্ছে। এরকম আমরা অনেক জায়গায় দেখেছি। তো এই জায়গাটাই এরকম ভাবে হয়, মানে রেফারেল প্রোগ্রাম একটা ওই ওয়েবসাইটের সঙ্গে ওটাও সেট করা থাকে, যে অন্যরাও যারা আসবে তারাও এই প্রোগ্রামে কাজ করতে পারবে। এরপরের পয়েন্ট হচ্ছে কি, মানে সোশ্যাল মিডিয়া, এক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কিন্তু অনেক কাজ করে। ঠিক আছে।
এবার এখানে কি হয়, অনেক সময় এরকম হয় যে একটা হয় যে ফ্রি মার্কেটিং আর একটা হয় পেড। মানে ফ্রি মার্কেটিং অনেক, ওই যে আমরা দেখি না টেসবুকে যে পেড করে, কিছুটা পেড করে দিলে এত মানুষের কাছে পৌঁছে দেবে, এরকম তো অনেক কিছু হয়। এবার এসব ক্ষেত্রে কি হয়, যখন এটা বেশি রান করে যায়, যদি আমরা প্রথম ওয়েবসাইট স্টার্ট করলাম, তখনই আমরা পেডের দিকে যদি ঝুঁকি, সেখানে কিন্তু অতটা কাজ হবে না, আমাদের হয়তো এদিকে অতটা ইনকাম আসছে না বা অতটা হচ্ছে না, কিন্তু আমরা যদি আবার পেডের দিকেও একটা করে রাখি, সেক্ষেত্রে হয়তো এটা একটু ভুল হতে পারে। তো যখন এটা ভালোভাবে রান হয়ে যাবে, ভালো পপুলার হয়ে যাবে, তারপরে এই যে পেড প্রোগ্রাম গুলো, এগুলো কাজ হয়। এরপরে আসি কিনা পেড ট্রাফিক। এখানে কি হয়, এখানে পেড ট্রাফিক গুলোকে ওয়েবসাইটে আনতে গেলে যে যে যেমন, মানে ধরা যাচ্ছে গুগল বা যাকে আমরা হয়তো সেখানে আমরা তাদেরকে ওদের একটা প্রোগ্রাম থাকে, সেখানে আমরা তাদের পেড করলাম, করলে কি হয়, ওরা আমাদেরকে আমাদের যে টার্গেট ট্রাফিক, সেই টার্গেট ট্রাফিক ওরা এনে দেয়। এবার আমরা যতটা পারচেস করব, সেই পারচেসের ভিত্তিতে হয়তো দেখা যাবে ট্রাফিক আসবে। তো এই জায়গাটা দেখে আমার মনে হয় যে আমাদের যে OnePassive এইরকম প্রোগ্রামও থাকতে পারে, যে বলাও আছে যে আমরা ট্রাফিক পারচেস করার যে ব্যাপার, তো এইসব জায়গা মনে হয় থাকতে পারে। তো এইভাবে আমরা মানে বিজনেস গ্রো করতে পারবো। মানে এবার কি হয় যে আমরা আমরা আহ, এই যে আহ, একটা ওয়েবসাইট আসবে, সেখানে কি করব, এই যে সবকিছু এগুলো আমাদেরকে মানে একটা লার্নিং, একটা শিখতে হবে, লার্নিং মোডে আমাদের যদি থাকতে পারি, আমরা ধীরে ধীরে হয়তো আজকে কিছুটা জানলাম, হয়তো আর এরপরে আবার যখন এগুলো দেখবো, আরো ভালো করে এগুলো ক্লিয়ার কনসেপ্ট আসবে। তো আমাদের যে জায়গাগুলো, যে আমাদের মেনলি যেটা দরকার, আমাদের যে অনপ্যাসিভের যে প্রোডাক্ট বা অনপ্যাসিভের যে বিষয়গুলো আছে, আমাদের সামনে যেগুলো আছে, সেগুলো আমরা যদি খুব ভালো করে একটু বুঝে নিতে পারি, সেখান থেকে যদি আমরা যেমন এখন আমাদের onpassive.com পাচ্ছি, সেখান থেকে আমরা প্রোডাক্ট থেকে নলেজ নিতে পারছি। তো এই প্রোডাক্ট গুলো নিয়ে আমরা যদি নিজেদের আলাদা আলাদা করে আর্টিকেল করে রাখতে পারি এখন থেকে, এবার পরবর্তীতে যখন আমাদের ওয়েবসাইট এসে যাবে বা সমস্ত কিছু রান হয়ে যাবে, তখন আমরা এগুলো সাজিয়ে গুছিয়ে নিতে পারবো। তো আমরা আরো ভালোভাবে গ্রো করতে পারবো। মানে এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। তো স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনি যে জায়গাগুলো বললেন, সত্যি ওয়েবসাইটের একটা বিশাল গুরুত্ব আছে, এবং সেটা যদি আমরা পেয়ে যাই, আমাদের বিজনেসটা একটা আলাদা লেভেলে চলে যাবে। কারণ আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে যেই কাজটা করেছি, তার থেকে অনেক বেশি গুণ কাজ আমরা করতে পারবো ওয়েবসাইট দিয়ে, এবং আমাদের ভ্যালুটা ইনক্রিজ হয়ে যাবে। একটা আপনি বুক ফুলিয়ে মানুষকে বলতে পারবেন আমি একটা বিজনেসের সঙ্গে যুক্ত এবং আমার ওয়েবসাইট এটা। তাকে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন হবে না, আপনি খালি ওয়েবসাইটটা তাকে দিয়ে দিবেন, এবং ওয়েবসাইটটা আশা করি আপনার নামে হতে পারে, বা আপনি যদি অন্য কোনো নাম রাখেন, সে অন্য কোনো নামেও হতে পারে। তো যেটাই দেবেন, যখনই একটা লোককে আপনি কিছু দিচ্ছেন বিজনেস দেখার জন্য, যখন আপনি এমনি, আমরা কি করি যারা বিজনেস প্রমোট করার জন্য, আমরা কি করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনো ভিডিও পাঠাই, কারো ভিডিও, কোনো একটা ভালো বক্তৃতা, বা কোনো একটা ছবি পাঠাই, বা কোনো একটা কোম্পানির ওয়েবসাইটের লিঙ্ক পাঠাই। এগুলো দেখে তারা বিজনেসটা বুঝতে পারে বা বোঝার চেষ্টা করে, বা আমরা বোঝাতে চাই সেই বিজনেসটা মানুষকে। কিন্তু সেই জায়গাটায় ওটা রিপ্লেস হয়ে যখন আপনার নিজস্ব ওয়েবসাইট ওখানে চলে আসবে, তো সেটা কোন লেভেলে একটা আপনি পারফর্ম করবেন, বা কোন লেভেলে তার কাছে তার একটা মেসেজটা যাবে, সেটা অবশ্যই একটা ভালো ব্যাপার হবে, এবং তারাও কিন্তু সেটা গুরুত্ব দিয়ে দেখবে, বা তারাও বুঝতে পারবে। কারণ যে জায়গাটা আমি বলছিলাম, যে আমরা যারা ট্র্যাডিশনাল বিজনেস করি, তাদের যেমন একটা দোকান ঘর দরকার হয়, একটা সাইনবোর্ড বা হোর্ডিং এর প্রয়োজন হয়, কি দোকান করেছে, সেখানে কি মেটেরিয়াল রাখা হচ্ছে, কি গুডস রাখা হচ্ছে, সেটা যেন জানানো জরুরি, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়াটা জরুরি, দোকানটা সারাদিন খুলে রাখাটা জরুরি। তো ইন্টারনেটের কাছে কিন্তু এটা ওয়েবসাইট হচ্ছে, এটা একটা পুরোটাই আপনি যেই ফিজিক্যাল যে জিনিসগুলো করছেন বা করতেন,
সেটা কিন্তু পুরোটাই আপনার ওয়েবসাইটের মধ্যে আছে। এবং আপনার ওয়েবসাইট আছে মানে সারা 24 ঘন্টা ৩৬৫ দিন আপনার ওয়েবসাইট খোলা আছে। যেহেতু আপনি বড় সার্ভারের সঙ্গে কানেক্ট আছেন। ওয়েব হোস্টিং বলুন, যে কথাটা বলা হচ্ছে ডাটা সেন্টার, তারপরে ওয়েবসাইট, এই জায়গাগুলো আপনার সারা রাত দিন যখনই লোক আপনার ওয়েবসাইটে ঢুকবে, আপনার প্রোডাক্ট ভিজিট করতে পারবে, দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে। এবং যে কথাটা বলা হয়েছে যে এখানে যে আপনি ওয়েবসাইটটা পাবেন বা আপনি পারচেজ করবেন, সেটা যেহেতু এআই এর প্রয়োগ বেশি থাকবে, তাহলে প্রতিদিনই আপনার ওয়েবসাইট হয়তো চেঞ্জ হবে। তো সেখানে মানুষের মনে আরো কিউরিওসিটি জাগবে এবং মানুষ যখনই খুলবে নতুন, নতুন কিছু দেখতে পাবে। আর মানুষ নতুন দেখতেই পছন্দ করে। নতুন ইউনিক কোনো জিনিসই মানুষ বেশি পছন্দ করে। তো সেই জায়গাটায় আপনার সাইটটা তাদের কাছে ভ্যালুয়েবল মনে হবে এবং আপনি কোনো একটা ভালো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এবং আ অনেক কিছু ওখান থেকে পাওয়া যেতে পারে, এই ধারণাটা তাদের মনে হবে। এবং সেক্ষেত্রে তারা কিন্তু আপনার সঙ্গে বিজনেস করতে আসবে বা আপনার সঙ্গে কানেক্ট হতে চাইবে। এইটা হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট। তো যতদিন না আমরা ওয়েবসাইটটা পারবো, ততদিন যেটা আমরা থাকবে, যদি আমাদের কাছে অ্যাফিলিয়েট থাকে, সেটা নিয়েই আমরা কাজ করব। যখনই আমরা ওয়েবসাইট চলে আসবে, আমরা পুরো ওটাকে কাজে লাগাবো। এইটা ব্যাপার। আচ্ছা। ধন্যবাদ আরো একবার শিপ্রা ম্যাডামকে। আপনি জায়গাগুলো যেগুলো বললেন, সেগুলো যারা ছিলেন সবাই শুনেছেন। আচ্ছা, বাকি যারা আছেন তাদের কাছ থেকে একটু শুনবো। শেফালী ম্যাডাম, শিখা ম্যাডাম বলতে, বলতে আপনি হয়তো আপনার কানেকশন কেটে গেছিল। সেজন্য হয়তো আপনি বলতে পারেননি। যেটা বলছিলেন সেটা যদি আপনি বলতে চান তো বলতে পারেন। চন্দ্রানী ম্যাডাম, যদি আপনি আছেন, আপনিও আসতে পারেন। আমরা আর বেশিক্ষণ প্রোগ্রামটা চালাবো না। অলরেডি ৮টা বেজেছে। হয়তো ৫-১০ মিনিট আমরা এটা করব। তারপরে আমরা ক্লোজ করে দেব। তো বলুন, শিখা ম্যাডাম, চন্দ্রানী ম্যাডাম, শেফালী ম্যাডাম। হ্যাঁ, শিখা ম্যাডাম বলুন। ধন্যবাদ স্যার। আসলে স্যার আমার ইলেকট্রিসিটি চলে যাওয়াতে আমি আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আসলে আচ্ছা। প্রকৃতির সাথে আমাদের চলতে হয়। আমরা আসলে সামনে এগোনো যতটা সহজ ততটাই কিন্তু বাধা আসে। আর সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জয়। আর সেই জয়টা কিন্তু আমরাই পাবো। যারা প্রকৃতভাবে বাধা অতিক্রম করে সামনে এগোতে পারবে তারাই কিন্তু প্রকৃত জয়ী। আর সেগুলোই কিন্তু আমাদের মোপারের স্যার কিন্তু প্রতিনিয়ত আমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছেন তার প্রত্যেকটা কাজের মাধ্যমে। সেটা থেকেও কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় আছে। আমরা অনেক কিছু শিখছি। আর যেখানে বলতেছিলাম যে আসলে প্রত্যেকটা কাজেরই একটা মিষ্টভাষী, মিষ্ট ব্যবহার, ভালো ব্যবহার এগুলো কিন্তু প্রত্যেকটা কাজের সাথেই থাকাটা আমার মনে হয় যে বিশেষ করে বিজনেসের সাথে। আমি আসলে যতটা ছিলাম তার থেকে আমি আরো বেশি বিনয় এবং বেশি ধৈর্য ধারণ করেছি অনপেসিভের বিভিন্ন ওয়েবিনারে থাকার কারণে আর এই প্ল্যাটফর্মে আসার কারণে। সেটা আমার জায়গা থেকে আমি নিজেকে সেটা বুঝতেছি এবং সেটা পেয়ে আমি খুব গর্বিত এবং আনন্দিত। আর এই সেপ্টেম্বর মাসটা ছিল কিন্তু আমাদের 23 সালের সেপ্টেম্বরের 1লা সেপ্টেম্বরে কিন্তু আমাদের ও কানেক্ট পার্সেসের একটা সুন্দর একটা মুহূর্ত ছিল। আমি যদিও ৪ তারিখে করেছিলাম। আর এই সেপ্টেম্বরের ১ তারিখে কিন্তু আমার জন্মদিন। এটাও আমি বলব যে আমার বাবা-মা, আমার জন্মদাতা পিতামাতাকে আমি অশেষ কৃতজ্ঞতা স্বীকার করব। তাদের এই সুফলের কারণে কিন্তু আজকে এই সুস্থ আছি। আর সেই জায়গা থেকে আমি এরকম একটা প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছি। কারণ তাদের এই গিফটটাই কিন্তু আমার জন্য বড় পাওয়া। ধন্যবাদ স্যার। সত্যি অসাধারণ একটা প্ল্যাটফর্মে আছি। আমরা যদি বুঝে নিতে পারি, সত্যি আমাদের কাজের শেষ নাই। আমরা ঘরে বসেই কাজটা করতে পারবো। যেমন আমাদের অ্যাশ স্যারই নিজেই বুঝতে পারিছেন যে এই কাজটা আমরা ঘরে বসে করতে পারবো। আমাদের বাইরে কায়েম পরিশ্রম করা লাগবে না। তো সেই জন্য বলছি যে আমরা নারীরা সবসময় বাইরে গিয়ে কাজ করতে পারি না। আর সেই কারণেই আমরা কিন্তু এই ব্যবসাটা বিজনেসটা আমাদের জন্য খুবই একটা বড় পাওয়া, ভালো জায়গা। আমরা এটা কিন্তু ঘরে বসেই করতে পারবো। যদি আপনি যেভাবে বললেন ওরকম যদি ২ ঘন্টা আমরা সারাদিনের মধ্যে ২ ঘন্টা ২.৫ ঘন্টা যদি একটু আলাদাভাবে নিতে পারি তাহলে আমাদের হয়তো সবকিছু সামলিয়ে আমরা কিন্তু বিজনেসটা করতে পারবো। তো সেজন্য বলব যে এই প্ল্যাটফর্মটা নারীদের জন্য খুবই একটা ভালো জায়গা। আর এখানে কিন্তু ওই স্যার ম্যাডাম বা বলবো বা বড় স্যার এই কোনো পজিশনে কিন্তু আলাদা নয়। সবাই আমরা সমান। এটা একটা বড় আরো বড় পাওয়া।
যে এখানে কিন্তু নারী পুরুষ কাউকেই কিন্তু বড় ছোট করে দেখা হয়নি, সমানভাবে ফাউন্ডার হিসেবেই কিন্তু আমাদের গ্রহণযোগ্যতা আমরা পেয়েছি। এটা কিন্তু সব জায়গায় হয় না। হ্যাঁ, জিএমবিএম অনেক কিছু থাকে, তো সেটা আমরা বলবো যে এটা আমাদের অনেক বড় পাওয়া। জানি না কোন কৃপায় বা কোন আশীর্বাদে আমরা এরকম একটা জায়গা পেয়েছি। সেটা সত্যি আমাদের গ্রহণযোগ্য। হয়তো অল্প কিছুর বিনিময়ে আমরা পেয়েছি, এজন্য অনেকে হয়তো আমরা নিতে পারতেছি না যে এটা ধৈর্যহারা হয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি। আসলে সবকিছুরই মানে একটু ধৈর্যের দরকার আছে। কারণ কোনো কিছু পেতে, ভালো কিছু পেতে গেলে আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আর সেই স্বাদটা গ্রহণ করতে গেলেই কিন্তু আমাদের সবকিছু দেখতে হবে। আমাদের কিন্তু যদি টেকনিক্যাল পার্টে যদি আমরা কাজ করতাম তাহলে হয়তো বুঝতে পারতাম। কিন্তু আমাদের তো এরকম ধরনের কোনো কাজ দেওয়া হয়নি। আমাদের হয়তো আইডিটা বা আমাদের ব্যাক অফিসটা বা প্রতিনিয়ত যে বিষয়গুলো নিয়ে আমাদের সামনে আসছে, আমাদের এইগুলো নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে বা চলছে আমাদের বিজনেসটাকে বোঝার জন্য। তো সেই কাজটুকু ছাড়া আমরা কিন্তু এখানে আমরা যদি কোনো অফিসে কাজ করতাম তাহলে কিন্তু সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কিন্তু আমাদের জাস্ট টাইমের ডিউটি করতে হতো। এখানে কিন্তু আমাদের সেই টাইম বাধা নেই। আমরা যেকোনো সময় কিন্তু এটা করতে পারি। তো সেটা আমাদের জন্য খুবই বড় পাওয়া। আমি মনে করি বিশেষ করে নারীদের জন্য। আর অন্য কাজ করলেও তার পাশাপাশিও কিন্তু এটা করতে পারবে। তা সুন্দর ভালো জায়গা আমরা পেয়ে গেছি। আমরা একজন রিয়েল মানুষের মানে সিওর সাথে আছি, রিয়েল প্ল্যাটফর্মে আছি এবং প্রোডাক্টও আমাদের সেই অসাধারণ। আমরা জন্ম থেকে ইউনিকর্ন এবং আমরা হয়তো সুপার ইউনিকর্নে পরিণত হতে যাচ্ছি। তা হয়তো আমরা এই এই আগস্ট মাস যদিও আমাদের, সরি, সেপ্টেম্বর মাস আমাদের জন্য হয়তো ভালো কিছু সুফল আমাদের আরো নিয়ে আসতেছে। একটা একটা করেই আমরা কিন্তু প্রতিনিয়ত পাচ্ছি। আমাদের একের পর একটা কিন্তু আমাদের আপডেট চলে আসতেছে, কারণ আমরা প্রতিদিনই কিছু না কিছু আমরা পাচ্ছি। তো এটা সত্যি খুব অসাধারণ। অল্প কিছুর বিনিময়ে কিন্তু আমরা বিশাল কিছু পাচ্ছি। তো সত্যি আমাকে সুযোগ করে দিয়েছেন স্যার আবারও, সেজন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আর এরকম যদি আপনি একটু শিক্ষামূলক বা টেকনিক্যাল পার্ট নিয়ে যদি এরকম কিছু আমরা যারা কমায় আছি, বলবো যে আমরা একটু কমায় আছি, তাই আমাদের নিয়ে যদি এরকম আপনি একটু সময় করে বসেন বা এরকম একটু করেন, মিটিং ওয়েবিনারটা পরিচালনা করেন, তাহলে হয়তো আমরা আরো একটু নিজেদের তৈরি করতে পারবো। আর এইভাবে আমরা এগিয়ে যেতে পারবো, কারণ প্রত্যেকে আমরা কিন্তু সেই বিশ্বাসটা বা সেই ইচ্ছাটা আছে আমরা বিজনেস করব বা এগিয়ে যাব, কিন্তু হয়তো আমাদের সুযোগের অভাব থাকে। আপনি যদি সেই সুযোগটা দেন আমরা হয়তো সবাই এগিয়ে যেতে পারবো। তবে ধন্যবাদ স্যার আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা অনপ্যাসিভের সাথে পাশে থাকবো। স্যারের যে ভীষণ মিশনটা আছে সেটা আমরা আমাদের মাঝেও ধারণ করব। ধন্যবাদ স্যার। নমস্কার। ওকে, শিখা ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমত উনাকে জানাই হ্যাপি বার্থডে, যেহেতু উনার ১ তারিখে হ্যাপি বার্থডে ছিল, এটা আমরা জানতাম না। কালকেও হয়তো উনি বলেননি, যাই হোক আজকে বলেছেন। সেজন্য আমাদের মিশন অন প্যাসিভের তরফ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং হ্যাপি বার্থডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানে সংসারের সবাইকে নিয়ে হাসি খুশিতে থাকুন, এটাই আমরা চাইবো। এবং আরো একটা খুশির খবর, উনি বলেছেন যে উনার এই মাসেই অ্যাকচুয়ালি ৪ বছর পূর্ণ হচ্ছে অনপ্যাসিভ ক্যারিয়ারে। তো সেটাও একটা খুশির খবর। মানে এবং এই মাসেই হয়তো আমরা কিছু পাই না পাই, পয়সা কড়ি হয়তো কতটা কি পাবো সেটা পরের ব্যাপার। কিন্তু যেহেতু আমরা আবার নতুন মানে পুনর্জন্মই বলতে পারেন। কারণ বিগত দিনে অনেক কোম্পানি যারা আমরা নাম শুনেছি বা দেখেছি হয়তো, যে কোম্পানি ওয়েবসাইট একবার ডাউন হয়ে যাওয়ার পর তারা সেটাকে রিকভার করতে পারেনি বা সেখান থেকে পুনরুদ্ধার করতে পারেনি ডাটা, বা তারা অনেক সময় কোম্পানি বন্ধও হয়ে যায় বা অনেক সময় লিগ্যালি অনেক রকম প্রবলেমও চলে আসে। তো সেই জায়গা থেকে ভগবানের হাত বলুন, আল্লাহ, গড যাই বলুন না কেন, তাদের হাত এবং এসমুফারে স্যারের একদম দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব এবং কি বলবো, জেতার মানসিকতা এবং কি মানে কি বলবো, যুদ্ধ করার মানসিকতা এবং সৎ থাকার মানসিকতা আজকে কিন্তু এই জায়গাটা নিয়ে এসছে এবং আমরা আবার আমাদের ওয়েবসাইটটা ফিরে পাচ্ছি বা আমাদের পুনর্জন্ম হচ্ছে ওয়েবসাইটে বলতে পারি, এবং সেটা একটা খুশির খবর। এবং যেহেতু আপনার ৪ বছর পূর্ণ হচ্ছে, অ্যাকচুয়ালি আমারও ৪ বছর
এখানে হয়ে গেল। আমি জাস্ট 2020-তেই এসছি এবং সেপ্টেম্বরের হয়তো কত তারিখ 16 তারিখের দিকে হয়তো হবে। তো সেই জায়গায় সেপ্টেম্বর বা অক্টোবর এই ধরনেরই হবে। কারণ যেহেতু অ্যাকচুয়ালি ডেটটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আ তো যাই হোক, আ সেটা অনেকেই আছেন। আমার ৪ বছর হলো কি অনেক ৫ বছর ৬ বছরও আছেন। কিন্তু এই যে আমরা এতটা কষ্ট করেছি বা লেগে আছি একটা সিস্টেমের মধ্যে। আমরা সবাই জানি কেউ এখান থেকে একটা পয়সাও পায়নি। তবুও কিন্তু সিস্টেমের মধ্যে মানুষ লেগে আছে এবং তারা এই যে ধৈর্যটা ধরেছে, কষ্টটা করেছে, তাদের কিন্তু ফল তারা অবশ্যই পাবে। যখন আসবে ফলটা তখন তারা সবাই পাবে। এবং আমি চাইবো অ্যাকচুয়ালি মানে বিশেষ করে আপনাদেরকে, অ্যা আপনাদের মানে মহিলাদেরকে বিশেষ করে, কারণ আমরা ছেলেরা আমাদেরকে কাজ করতেই হয়, বাইরে বেরোতেই হয় এবং একটা ইনকাম সোর্স তৈরি করতেই হবে এনিহাউ। কিন্তু আপনারাও যে সেই চিন্তা ভাবনাটা করেছেন যে এবং এখনকার পরিস্থিতিও সেরকম তৈরি হয়েছে যে মহিলাদেরকেও কিন্তু পাশাপাশি কিছু ইনকাম বা আর্নের সোর্স করতে হবে। না হলে কিন্তু সংসারপত্র চালানো মুশকিল, বাচ্চা-কাচ্চাকে ভালো করে মানুষ করা বড় মুশকিল এবং সর্বোপরি সবারই একটু দেখুন সমাজ উন্নত হচ্ছে, মানুষের মাইন্ড উন্নত হচ্ছে, সবাই একটু ভালো থাকতে চায়, একটু ভালো খেতে চায়, একটু ঘুরতে চায়। আর এখন চলেও আসছে, মানে আজ থেকে যদি ২০ বছর আগের কথা বলা হয় তখন ফাস্ট ফুড কথাটা ছিলই না। তাহলে ফাস্ট ফুড কথাটা যদি না ছিল তাহলে এত টাকা মানুষের খরচা হতো না। আর এত রোগ জ্বালাও কিন্তু মানুষের হতো না। আজকে ফাস্ট ফুড যেমন এসছে আমরা মুখে খুব টেস্ট পাচ্ছি, আমরা ঘুরতে ফিরতে খাচ্ছি, আমরা বুফে সিস্টেমে খাচ্ছি। কিন্তু সেটা যেমন খাচ্ছি তেমনি আমাদের শরীরটাও কিন্তু নষ্ট হচ্ছে। তাহলে দেখুন আবার কিন্তু সেই জায়গাগুলো ঘুরে আসছে। এখন মানুষ আবার অনেক মানুষই কিন্তু স্বাস্থ্য সচেতন হয়ে যাচ্ছে এবং তাদের কোলেস্টেরল ধরা পড়ছে, সুগার ধরা পড়ছে, প্রেশার ধরা পড়ছে। তো তারাও যারা একটু মানুষ যারা বেশিদিন বেঁচে থাকতে চায়, তারা কিন্তু খাদ্যাভ্যাসও কিন্তু চেঞ্জ করছে, কমাচ্ছে বাধ্য হয়ে। এতদিন খেয়েছে, মুখে টেস্ট লেগেছে ঠিক আছে, কিন্তু এখন আর উপায় নেই। বাঁচতে হলে আমাকে সেই জায়গাটা মেইনটেইন করতেই হবে। একটু আ মানে কি বলবো? বাতাস খেতেই হবে। কারণ ডাক্তার যখন বলবে বুড়ো বয়সে ৬০ বছরে ৭০ বছরে তখন হাঁটতে যাবো, বাবা তার থেকে যদি ১০ বছর আগে আমি হাঁটাটা শুরু করি, তাহলে আমি হয়তো আরো সুস্থ থাকবো, আরো সতেজ থাকবো। তো এই জায়গাগুলো আসছে। মানুষ আস্তে, আস্তে বুঝতে পারছে, চেঞ্জ হচ্ছে। তো যেমনভাবে প্রকৃতিও চেঞ্জ হচ্ছে, মানুষের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, আ সেভাবে হচ্ছে। তো যাই হোক, আ উম চন্দ্রিনী ম্যাডাম আপনাকে বলব যদি একটু সময় থাকে যদি বলা যায় ২-৪ কথা বলতে পারেন। আ শেফালী ম্যাডাম যদি বলতে চান ২-৪ কথা বলতে পারেন। তারপরে আমরা প্রোগ্রাম শেষ করব আজকের মতো। আর সবাইকে বলব এইভাবে পজিটিভ থাকুন। দেখুন আমি যতটা পারি আমি সব জানি এই কথাটা নয়। কিন্তু আমি প্রতিনিয়ত শেখার চেষ্টা করি এটাই ব্যাপার। কিন্তু যদিও আমার কাছে সময় খুবই কম। আমি মানে কি বলবো ওই যে বললাম একটানা ০.৫ ঘন্টা বসে কোনো শেখার আমার সুযোগ নেই। ৫ মিনিট ১০ মিনিট যা হচ্ছে তার মধ্যে মানে বাড়িতে থাকলে তো একটার পর একটা কাজ চলেই আসে বুঝতেই পারছেন। বাইরে যখন থাকি হয়তো একটু আধটু ৫-১০ মিনিট এইবারের মধ্যেই আমি যেটুকু মানে বেশিরভাগ দেখি, শোনার চেষ্টা করি। তার থেকেই হয়তো যেই কথাগুলো আপনাদেরকে বলছি এটা কোনো মুখস্থ বিদ্যা নয়। এগুলো দেখছি, শুনছি সেগুলো নিয়েই হয়তো আপনাদেরকে বলছি এবং আমি চাই আ যে আপনারা বিশেষ করে বেশি সফল হন। কারণ একটা বাড়ির যদি মহিলারা সফল হয়, তাহলে সেই সংসারের উন্নতি সবথেকে বেশি হয়। একটা পুরুষ দেখুন আজকে দীর্ঘদিন ধরে সমাজ চলছে। আ সেখানে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষেরা কিন্তু ইনকাম করে বা একটা ফ্যামিলি মেইনটেইন করে। এখন হয়তো অনেক বেশি একটা ফ্যামিলিতে ২ জন ৩ জন ইনকামের সোর্স বেরোচ্ছে। কিন্তু বিগত দিনে একটা ফ্যামিলিতে হয়তো একজন সোর্স ছিল ইনকামের, সেখানে হয়তো ৫ জন বা ৭ জন তার ফ্যামিলি মেম্বার ছিল। সে সময় তারা চালিয়েছে, চলেছে। কিন্তু আ এখনকার দিনে অবস্থাটা খারাপ। এখনকার দিনে আরো বেশি পয়সা চায়, আরো বেশি সবকিছু চায়। কারণ চাহিদা বেড়েছে। আগেকার দিনে ছেলেমেয়েরা অনেকে আমাদের সময়ও আমরা দেখেছি অনেকে পলিথিনে বই মুড়ে বগল দাবা করে চলে গেছে স্কুল। জুতো আছে কি জুতো নেই হাওয়াই চটি পরে চলে গেছে। এখনকার দিনে হবে না। এখন বাচ্চাটা জন্মানোর পর থেকেই আপনাকে একটা পিঠে ব্যাগ দিতে হবে, জলের বোতল দিতে হবে, শু দিতে হবে, স্কুল ড্রেস দিতে হবে এবং 1 থেকে টিউশন টিচার দিতে হবে ইত্যাদি, ইত্যাদি। তো অটোমেটিক খরচা অনেক, অনেক বেড়ে গেছে। আগেকার দিনে খাতা পেন্সিল লিখেছে, এখন তো অনেক রকম রং থেকে শুরু করে এই সেই অনেক রকম ব্যাপার আছে। তো যাই হোক সেজন্য ইনকামের সোর্সটা বাড়াতে হচ্ছে এবং একটা মহিলা তারও কিছু চাওয়া পাওয়া থাকে।
বিয়ে হওয়ার পরে সে শুধু সংসারে রান্না-বান্না করবে, থাকবে ঘরের বউ এটাও না। তারও চাওয়া পাওয়া থাকে কিন্তু সেগুলো সবসময় পূরণ করা সম্ভব হয় না। তাই তাকেও কিন্তু কাজে হাত লাগাতে হচ্ছে, তাকেও কিছু ইনকামের চিন্তাভাবনা করতে হচ্ছে। এবং করতে হবে ভালো কাঁধ মিলিয়ে একটা হাসব্যান্ড ওয়াইফ যদি কাজ মেলে এবং সবথেকে তারা দুজন যদি ভালো বন্ধু হতে পারে এবং আ মানে সংসারটাকে বুঝতে পারে বা সংসারের উন্নতির জন্য যদি দুজনে কাজ করে তাহলে অনেক সময় অনেক বেটার হয়। যদিও অনেক সময় রিলেশনের ক্ষেত্রে মানে শ্বশুর-শাশুড়ি বলুন, বৌমা বলুন এদের মধ্যে একটু প্রবলেম থেকেই থাকে। তো সেগুলো ব্যাপার সেগুলো কম বেশি সবার ফ্যামিলিতেই থাকবে। সেগুলো মেনে নিয়েই চলতে হবে। তো আল্টিমেট যখন একটা সুখের সংসার বা একটা খুশির জোয়ার আ সেটা একমাত্র আ ২ টো জায়গা থেকে আসতে পারে। একটা হচ্ছে পয়সা-কড়ির জায়গা থেকে আসতে পারে। যদিও সেটা মানে খুবই কম। মানে পয়সা-কড়ি থাকলেই সুখের সংসার হবে এটা না। সবথেকে ব্যাপারটা হচ্ছে মনোমালিন্য। একটা ভালোবাসা এই জায়গাগুলো যখন থাকবে মানে মনের মধ্যে যখন মিলটা থাকবে আ এবং সবাই সবাইকে যখন ভালোভাবে নিতে পারবে, হ্যাঁ? যখনই তাকে অন্যভাবে নেবে না বা মুখে হয়তো বাইরে বলছে কিন্তু ভেতরে হয়তো অন্য কিছু ভাবছে। এই জায়গাগুলো যখন না থাকবে, অন্তর থেকে যখন তার ফ্যামিলিকে ভালোবাসতে পারবে উভয়ের ক্ষেত্রে, তখন পয়সাটা ম্যাটার করে না। তখন সেটাই অনেক। কিন্তু এই দুটোই ফ্যাক্টর কাজ করে সুখী থাকার জন্যে। তো যাই হোক দেখা যাক আমরা আগামী দিনে কতটা কি কোন দিকটা বাড়াতে পারি সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমরা চাইবো সবাই হাসিতে খুশিতে থাকবে এবং আগামী দিনে মানে একটা আলাদা জীবন হয়তো আমরা কাটাতে পারবো। যেভাবে যে যেরকমভাবে চাইছে কেউ একটা ঘুরার তার মানসিকতা আছে। কেউ হয়তো আ কিছু কাজ করার মানসিকতা আছে। কিছু মানুষকে হেল্প করার মানসিকতা আছে। কিছু মানুষের হয়তো বাচ্চাদেরকে বড়, বড় জায়গায় পড়ানোর স্বপ্ন আছে। এরকম অনেকের অনেক কিছু স্বপ্ন থাকতে পারে। তো সেগুলো হয়তো অনেকটাই পূরণ হবে। আশা রাখছি। তো চলুন আ যদি কেউ কিছু বলেন তো বলুন। তারপরে আজকে তাহলে এখানেই ক্লোজ করব। আর পরের দিন যখন সময় থাকবে তখন আবার প্রোগ্রাম করব। আপনারা আসুন। আর যদি কেউ আসতে চায় তাদেরকেও আনুন। কারণ এখানে আমরা সবসময় পজিটিভ লোক চাই যারা কাজ করার মানসিকতা রাখে এবং কিছু শেখার মানসিকতা রাখে। তাদেরকে নিয়েই আমরা কিন্তু কাজ করব। কারণ সেখানে সময়টা আমাদের কাজে লাগবে। আর আমরা সবাই উভয়ের মধ্যে কিছু শিখতে পারবো। আর নিজেদেরকে পরিণত করতে পারবো। নিজেদেরকে পরিণত করাটাই হচ্ছে সবথেকে বড় কথা। বলুন। কেউ যদি কিছু বলেন, শেফালী ম্যাডাম, চন্দ্রানী ম্যাডাম, শিপ্রা ম্যাডাম, শিখা ম্যাডাম। চলুন। ধন্যবাদ, আজ ধন্যবাদ, হ্যাঁ, ধন্যবাদ। আমাদের ওকে। ম্যামরা হয়তো ব্যস্ত হয়ে গেছেন বা কথা বলবেন। আমাদের শেফালী ম্যাডাম তো কথা বলতে পারতেন। যাই হোক স্যার অনেকটা হ্যাঁ, হ্যাঁ। সুন্দর একটা মুহূর্ত কাটালাম সবাইকে নিয়ে। আ আ ভিতরটা সেইভাবেই অনপ্যাসিভময় জীবন নিয়েই কিন্তু অতিবাহিত করছি। যার কারণে স্যার নেগেটিভ কোনো কথাবার্তা শুনলে নিতে পারি না। ভিতরটা খুবই কষ্ট লাগে। কারণ আমার একজন আছে আপনি কালকে যেটা মিটিংটা যেটা বানচাল হলো যার কারণে, ওরকম হুম, একজন হুম, আমিও তাকে দিয়েছি। সে হুম, যে গ্রুপে গেছে প্রত্যেক গ্রুপ থেকে তাকে বের করে দিয়েছে। তার এই নেগেটিভ কমেন্ট করার জন্য এবং ওয়েবিনারও এরকম করার কারণে। তা হুম, আমাকে কি করে কিছুদিন পর পরই ফোন দেয় দিয়ে বলে কি, "কিরে অনপ্যাসিভ এ কি চলছে?" তা আমি বললাম কি, "তোমার কাছেও যেমন তুমি একজন ফাউন্ডার আমিও তেমনি একজন ফাউন্ডার। তা খবরটা তো তোমার কাছ থেকেই বরং আমি নিতে পারি।" তা এরকম করার কারণে এখন আর আমাকে সে টোটালেই আর অনপ্যাসিভ নিয়ে ফোন করে না। এইজন্য বলছি যে স্যার থাকবে। প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু কিছু আগাছা থাকে। প্রত্যেকটা। বাগানে কিন্তু আপনি ভালো গাছ লাগালেও, ফলের গাছ লাগালেও কিন্তু তার নিচেই কিন্তু আগাছা কিছু জন্মায়। তা আমি মনে করি নেগেটিভ না থাকলে এতটা প্রশ্ন এতগুলো জিনিস বেরিয়ে আসতো না। যার কারণে নেগেটিভ থাকবে। আর নেগেটিভ থাকার কারণে কিন্তু অনেকগুলো পয়েন্ট বেরিয়ে আসে। অনেকটা আলোচনা সেখানে তাকে বোঝানো আর সে বুঝলে বুঝবে কারণ উনি দোটানায় আছেন। উনি চাচ্ছে যে আমি ছেড়েও যাব না আর এপাশে কিছু উল্টাপাল্টা বলে পাচ্ছিও না। প্রত্যেকটা মানুষকে আসলে উনার উদ্দেশ্য আমি কিছু পাচ্ছিও না। আবার মানে ওই লোভ কথাটা বলতেই হচ্ছে ওখানে কিছু করার নাই। মানে ছেড়েও যাব না, আবার পাওয়ার জন্য আমি এখানে আছিও। এইরকম হ্যাঁ ব্যাপার।
হ্যাঁ, তো উনি সে যাই হোক, সেটা নিয়ে উনি আমরা বেশি ওই জন্য বললাম যে ওইসব লোককে আমরা বেশি করবো না। ঠিক আছে? যে যার মতো চলছে চলুক। আমরা পজিটিভ লোকের সঙ্গে চলবো, পজিটিভ চিন্তা ভাবনা রাখবো। আম আমাদের স্যার এই কথাটাও বলেছেন, যারা আমাদের ছেড়ে গেছেন বা আমরা ছেড়ে দিয়েছি, তাদের কথা আমরা কিন্তু মনে রাখবো না। তাদের নিয়ে আমরা কোনো আলোচনা করব না। কারণ সময়টা নষ্ট করব না। ইয়েস, আমাদের এখন ইয়েস। সামনে এগিয়ে যাওয়ার সময়। তাই এজন্য বলছি যে থাকবে স্যার। আমাদের হাতের যেমন ৫ টা আঙ্গুল সমান নয়, তেমনি আমরা যতই বলি না কেন হিউম্যানিটি আমরা করব বা করতে চাচ্ছি। কিন্তু টাকাটা পাইলে যে মানে এখান থেকে যখন ফলটা আসবে, তখন যে কে কোন ধরনের মূর্তি ধারণ করবে, আসলে সেটা হুম, আসলে আমরা দেখার জন্য হয়তো প্রস্তুত না। কিন্তু তারপরও কিছু আসবে। কিছু আসবে। আর আজকে আমরা হয়তো বলতেছি যে ১৪,২৭,৪৮৩ জন আমাদের ফাউন্ডার। হুম। এটা যে কতগুলোর কি পরিবর্তন আসবে, কি হবে এখনো কিন্তু আমরা কিছুই বলতে পারছি না। কারণ ঠিক, আমাদের ঠিক। স্যার এমন একটা গোলকধাঁধার মধ্যে বিশ্বাসেই আজকে বিশ্বাস করেই কিন্তু তারা আজকে গোলকধাঁধায় পড়ে গেছেন। যাকে বিশ্বাস করে যে কাজটা দিয়েছেন তিনি কিন্তু উনার প্রবলেম আজকে তৈরি করেছেন। আজকে নিজের হাতে কিন্তু উনি ধরে নিয়েছেন। আজকে সম্পূর্ণটা নিজের হাতে নেয়ার কারণেই কিন্তু আজকে আমাদের হয়তো দেরি হচ্ছে। কিন্তু আমরা সুন্দরভাবেই আসতে পারছি বা সুন্দর কিছু পাবো। সেই জায়গা থেকে বলব যে স্যারও কিন্তু বুঝে গেছেন যে বিশ্বাস করলে কতটা ফল পাওয়া যায়। তো এইখানে আমরা আছি। আমাদের কোম্পানিটাই আছে প্রোডাকশন কারেকশন। তা হয়তো সবাইকে সম্ভব হবে না। কিছু লোকের তো করা যাবে। তো সেই জায়গাতে বলব যে স্যার আমরা সঠিক ওয়েতে আছি। যারা আছি তারা কিন্তু সামনে এগিয়ে যাব। আর আমরা যেটা প্রতিজ্ঞা বা আমাদের ভিতরে যে চাওয়াটা আছে যে আমরা কিছু করব। আমরা কিন্তু এখনো চাই। হয়তো আমাদের সেই স্বাদটা নাই। আমাদের সেই সাধ্যটা নাই। স্বাদ আছে কিন্তু সাধ্যটা নাই। যার কারণে কিন্তু আমরা সেই কাজটা করতে পারছি না। আমাদের আশেপাশে যখন কোনো পারসন কে দেখি যে সে হয়তো খুবই কষ্টে আছে বা তার খাবার নাই বা তার বাচ্চাকে বেতন দিতে পারছে না। এগুলো দেখে কিন্তু আমাদের ভিতরটা কাঁদে। ভিতরটা খুবই যন্ত্রণা দেয়। কিন্তু আমাদের সেই সময়টা কিন্তু আসবে। আমরা কিন্তু নিজের থেকে এগিয়ে যাব। এগিয়ে যাব। দলবদ্ধভাবেই আমরা এই কাজটা করতে পারবো। তখন কিন্তু আমাদের ভিতরটা আরো আনন্দে ভরে যাবে। কারণ আমরা পৃথিবীতে চলে যাব। কিন্তু আমাদের কিছু স্মৃতি বা চারণ আমাদের কিন্তু থেকে যাবে। সেটা মানুষ বলবে। সেটা অবশ্য আলোচনা করতে, করতেই কিন্তু একটা সময় তারাও পার করবে। এইজন্যই বলব যে আমাদের এটা কিন্তু পরম্পরা। আমরা কিন্তু প্রত্যেকটা পরিবার যাদের আমাদের ফ্যামিলি ছেলে-মেয়ে আছে, আমরা কিন্তু একটা সময় চিন্তা করি আমাদের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে। যে আমরা তো চলে যাব তাদের জন্য কিছু করে যাই। তা আমরা মনে করি যারা অনপ্যাসিভ এ যতজনই আসছি প্রত্যেকের সন্তানের জন্য আর কোনো চিন্তা করা লাগবে না। কোনো সন্তান তাদের পরিবারের জন্য কোনো চিন্তাই করা লাগবে না। তারা বরং হাসি খুশি ভাবে পৃথিবী ছাড়বে এবং তারা এইটা গল্প আকারে সবার কাছে বলতে পারবে। হয়তো এই অনুভবটা পাবে না আমরা যে কষ্ট করেছি বা আমরা যে মানে প্র্যাকটিক্যালি বলতে হয় যে ও কানেক্টের সেই ১ম দিনগুলি অনুভব করেছি। এই জিনিসগুলো কিন্তু তারা পাবে না। কিন্তু আ এরা, এরা সুফলটা পাবে। সুফলটা কিন্তু এরা উপভোগ করবে। এদের কিন্তু ওইভাবে আর অতিবাহিত করতে হবে না জীবন। তো সেই জায়গা থেকে বলব ঈশ্বরের কাছে এটাও আমাদের কিন্তু বড় কৃতজ্ঞতা। যে আমরা এরকম কিছু করে রেখে যেতে পারব। তা ধন্যবাদ স্যার। আপনি অনেকটা সময় আমাদের নিয়ে এগিয়ে গেলেন। খুবই ভালো লাগছে। আপনি যদি যখনই সময় পান আমাদের এইভাবে একটু মোটিভেশন দিবেন বা আমাদের একটু ভিতরটাকে ফ্রেশ রাখার জন্য আপনি এরকম একটু আলোচনা চালিয়ে যাবেন। কারণ আমরা সব প্ল্যাটফর্মে হয়তো ওইভাবে কথা বলতে আমরা সুযোগ পাই না। কিছু, কিছু ব্যক্তি আছেন যে শুরু করলে আর আ হয়তো শেষ করার সময় বা আরো ৫ জন আছি আমরা এখানে, সেই জিনিসটাই কিন্তু আমরা ভুলে যাই। কিন্তু না, আমরা কিন্তু সবাইকে নিয়েই এগিয়ে যাব। সেটাই কিন্তু আমাদের স্যারের প্রতিজ্ঞা। তিনি কিন্তু সেই কাজটাই করতেন। উনি কিন্তু পারতেন ৫-১০ জন নিয়েই কিন্তু কোম্পানিটা চালু করতে পারতেন। কিন্তু না, উনি কিন্তু দেখেছেন, কাছের থেকে দেখেছেন কষ্ট, দুঃখ সেই দুঃখটাকেই কিন্তু উনি জয় করার জন্যই কিন্তু আজকে সবাইকে সব ধরনের পারসন কে কিন্তু এই সুযোগটা দিয়েছেন। এখানে কিন্তু কোনো রিজন ভেদ নাই, কোনো মানে এডুকেশন নাই, এজ বার নাই, কিছুই নাই। সবাইকে সুযোগ দিয়েছেন। কারণ এই স্বাদটা গ্রহণ করার। তো কতজনে আমরা পারি এইটা দিতে? তো সেখান থেকে আমাদের মহামানব সেই কাজটা করে হয়তো সৃষ্টিকর্তা তাকে পাঠাইছেন আর তিনি আমাদের মাঝে দূত হয়ে উপস্থিত হয়েছেন। আর আমরা সেই যারাই যেভাবে পেয়েছি সুযোগটা গ্রহণ করেছি। এটাও আমাদের ঈশ্বরের কৃপা।
ধন্যবাদ স্যার, অনেক কথা বলে ফেললাম, সরি। মনে কিছু নেবেন না, কারণ অন প্যাসিভ হচ্ছে আমাদের বিশাল সমুদ্র। এখানে আমরা হয়তো কুল কিনারা আমরা কিছুটাই বলি না, অল্প কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমাদের ভিতর যে আমরা কিন্তু চলছি। যারা পজিটিভ আছে তারা কিন্তু কন্টিনিউ, আমার মনে হয় জবের মালার মতো, আমার ভিতরটা তো সবসময় এটাই হয়, জবের মালার মতো আমরা কিন্তু জব করছি অন প্যাসিভকে নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। নমস্কার স্যার। এটাই ব্যাপার। আমি জাস্ট দুটো কথা বলবো, এর বেশি বলবো না। এক নাম্বার কথা, এই যে আনন্দটা, এই যে আপনি বললেন যে আমরা মনের মধ্যে সবসময় ঘুরে, এখানে যতজন আছি, মানে আমার মনে হয় 100% সবসময় আমাদের মাথার মধ্যে ঘোরে এটা, এই যতজন আছি, মানে এইটা আছি বলেই আমরা এতক্ষণ এখানে আছি, এগুলো নিয়ে আলোচনা করছি এবং এটা আমাদের বোরিং লাগছে না। এটা এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, এই যে আমরা এখানে আছি, আমাদের এটা আরো আনন্দদায়ক হতো, আরো ভালো লাগতো যে আমি আছি, আমার ওয়াইফ যদি এই প্রোগ্রামটায় থাকতো, এটা আরো ভালো লাগতো। আপনারা আছেন, আপনাদের হাজব্যান্ড যদি থাকতো, এটা আরো ভালো লাগতো। এবং এটা আমি আশা করি, বিশ্বাস করি, আজ না হয় 6 মাস 1 বছর পরে হলেও উনারা এই প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে আসবেন, আমাদের সঙ্গে যোগ দেবেন এবং সেখানে আনন্দটা অনেক গুণ বেড়ে যাবে। এবং প্রত্যেকটা কাজ, এই ফ্যামিলিটা একটা ফ্যামিলি বিজনেস, এই বিজনেসটা। এবং যখন শুধু হাজব্যান্ড ওয়াইফ না, একটা মা, মেয়ে, ছেলে, বাবা, এই সম্পর্ক রিলেশনগুলো পুরো ফ্যামিলির মধ্যে যখন বিজনেসটা আমরা রান করাতে পারবো, যখন সবাই ওই বিজনেসটা নিয়ে বা ওইটা নিয়েই আলোচনা করতে পারবো ফ্যামিলিতে, তখন আমরা আরো একটা ভালো লাইফ আমরা কিন্তু এনজয় করতে পারবো। এবং সেই আশা নিয়ে আর আরেকটা কথা বলবো যে আগামী দিনে এই যে আমরা এত প্রোগ্রাম করছি, এই যে আপনি বললেন ও কানেক্ট, আমরা প্রথম দিনে অসুবিধা ফিল করছি, এই করছি, সেই করছি, এইগুলো এই যখন সিস্টেম রান করে যাবে, চালু হয়ে যাবে, ইনকাম হয়ে যাবে, তখন এগুলো গল্পের আকারে বলার জন্য আপনারা রেডি হন। কারণ এই গল্পগুলোই তখন আমাদেরকে বলতে হবে। আমরা জাস্ট প্রোগ্রামটা বলবো, সাবজেক্টটা বলবো, তার সঙ্গে আমার জীবনের কাহিনী, আমি কি করেছি, আমরা কি কষ্ট করেছি, আমরা কতটা স্যাক্রিফাইস করেছি, কতটা ধৈর্য ধরেছি, সেই গল্পগুলোই কিন্তু আমরা বলবো। এবং সেইগুলো তখন মানুষের রিয়েল মনে হবে। এই যখন ইনকামটা আসবে, আর্ন আসবে, আপনার স্ট্যাটাস যখন সেই জায়গাটায় পৌঁছাবে, তখন তাদের ওটা রিয়েল মনে হবে। কিন্তু এখন বললে ওটা তারা নিতে পারবে না, ওটা তাদের ফেকই মনে হবে, ঠিক না? তো আমরা সেই সময়ের জন্য অপেক্ষা করব এবং সবাই মিলে পুরো ফ্যামিলি বিজনেস হিসেবে আমরা এটা করতে চাইবো। এবং যারা আমাদের হাজব্যান্ড ওয়াইফ বলুন, মা, ছেলে বা মেয়ে, তারা আমাদের সঙ্গে এই মুহূর্তে হয়তো কোঅপারেট করছে না বা আমাদের সঙ্গে আসছে না, আমার দৃঢ় বিশ্বাস কিছুদিন পরেই ওনারা কিন্তু আমাদের সঙ্গে আসবে এবং সেই আনন্দটা সবাই মিলেই আমরা ভাগ করে নেব। আচ্ছা, চলুন আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা সময় আমাদের সঙ্গে দিলেন। হ্যাঁ ম্যাডাম বলুন। আমরা সবাই মিলে সঙ্গে আমাদের ট্যাগলাইনটা স্যার বলতে বলতে আমরা আজকের মতো সমাপ্ত করবেন ওয়েবিনারটা। আমরা আমাদের কোম্পানির ট্যাগলাইনটা বলতে বলতেই আমরা শেষ করব। We are so in it. We are so in it to win it. We are so in it. To win it. এই দেখুন, বাচ্চাগুলোও বলতে শুরু করবে, মানে এটাই হয়। সবার বাড়ির বাচ্চাগুলো মোটামুটি যারা একটু বড় আছে বুঝে গেছে অনপ্যাসিভ। যখনই কিছু আপনারা নিশ্চয়ই দেখেন, আমিও দেখি, ও তুমি খালি অনপ্যাসিভই দেখছো, আর কিছু তোমার কাজ নেই, তুমি খালি এই স্যারের প্রোগ্রাম শুনছো, অনপ্যাসিভের প্রোগ্রাম দেখছো। তো এগুলো হয়ে যাবে, ওদের মাথার মধ্যেও চলে আসবে, কিচ্ছু করার নেই, খালি সময়ের অপেক্ষা। ওকে, থ্যাংক ইউ। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভরাত্রি।